যদি একটু দেখি, এটা এটা যেমন হচ্ছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়াটা একটু লেফটের দিকে চলে গেছে। এই ট্রাকিয়ার সাথে একটা ব্রঙ্কাস, এটা একটা ব্রঙ্কাস, এটা একটা ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস গুলো কিন্তু লেফটের দিকে চলে গেছে। ওকে, তাহলে ট্রাকিয়া, মিডিয়াস্টেনাম ইনক্লুডিং, এটা কখনোই ভুলবা না, এটা হচ্ছে হার্ট শ্যাডো। এই জিনিসটা নিয়ে বাড়ি স্যার বেশ কয়েকজনের সাথে পেঁচাইছে গতকালকে পরীক্ষা দিয়ে। এটাকে তার সে এটা কি জিনিস সেটা বলতে চাইছে, এটা কিন্তু হার্ট শ্যাডো, এটা আমরা সবাই মোটামুটি ভাবে জানি। তাহলে এইটা হচ্ছে হার্ট শ্যাডো, পুরাটাই কিন্তু লেফটের দিকে চলে গেছে, মানে অপোজিট সাইডে চলে গেছে। তাহলে আবার বলছি, ট্রাকিয়া, মিডিয়াস্টেনাম, ব্রঙ্কাস ইনক্লুডিং হার্ট শ্যাডো হোল আর শিফটেড টু লেফট। ঠিক আছে, দ্য বনি থোরাক্স রিভিলস নো অ্যাবনর্মালিটি। আমরা এখানে এমনি গ্রসলি কিছু মনে হচ্ছে না, যদি এখানে কিছু চেঞ্জেস আছে স্পাইনের মধ্যে, এগুলো তোমাদের লেভেলে অত ইম্পর্টেন্ট না। যারা খুব ভালো করতে চায় তাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে কিছু মেন কথা হচ্ছে বলতে চাচ্ছি, এখানে কিছু স্পাইনের ডিফর্মিটি আছে ওকে এই জায়গাগুলোর মধ্যে। তাহলে দেয়ার ইজ সাম অস্টিওফাইট থাকতে পারে, তো নিচে থেকে কিছু অস্টিওফাইট আছে। যাক, এটা অত ইম্পর্টেন্ট না। সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ, ইট ইজ এ ইট ইজ এ রাইট সাইডেড ম্যাসিভ প্লুরাল ইফিউশন। এরপর কয়েকটা প্রশ্ন এখানে ইনভ্যারিয়েবলি করবে। এই পেশেন্টের অসকালটেশনে বা এক্সামিনেশনে কি পাবা? এই পেশেন্টের ট্রাকিয়া কি পাবা? এই পেশেন্টের ট্রাকিয়া ইনক্লুডিং অ্যাপেক্স বিট শিফটেড টু ইয়েতে থাকবে, অপোজিট সাইডে থাকবে, মানে কোন দিকে থাকবে? প্রিডোমিনেন্টলি লেফটের দিকে শিফটেড থাকবে। আমি যদি এই জায়গাটা দেখি, এই জায়গায় কোনো মুভমেন্ট পাওয়া যাবে না, চেস্টলে অ্যাবসলিউটলি নো মুভমেন্ট। ভোকাল ফ্রিমিটাস এই জায়গাতে ডিক্রিজ থাকবে। ব্রেথ সাউন্ড এই জায়গাতে ডিক্রিজ থাকবে। পারকাশন এই জায়গাতে ডাল হবে, এবং এবং ভোকাল রেজোনেন্স এই জায়গাতে ডিমিনিশ থাকবে। এই টোটাল কয়েকটা ফিচার আমাদেরকে মনে রাখতে হবে। এরপর এটা কি কি কারণ হতে পারে ম্যাসিভ প্লুরাল ডিফিউশনের? এটা হতে পারে, মানে এটা হতে পারে কি, এটা হতে পারে টিবির জন্য হতে পারে, এটা হতে পারে ম্যালিগন্যান্সির জন্য। এই দুটা কারণ কমনলি, ম্যাসিভ প্লুরাল ডিফিউশন মানেই টিবি, ম্যালিগন্যান্সি, এই দুটা কারণ আমাদেরকে কমনলি মনে রাখতে হবে। কি কাজ করব এই কন্ডিশনে? আমরা অবশ্যই প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করব। অ্যাসপিরেশন করার পরে আমরা একটা সিটি স্ক্যান করার চেষ্টা করব। শুরুতে আমি সিটি স্ক্যান করব না, কারণ কি, সিটি স্ক্যান করলে এখানে পুরো জায়গাটা অবস্কিওর, এখানে কিন্তু লাংস আমি কিছুই খুঁজে পাবো না, কারণ লাংসটা কলাপস হয়ে গেছে। আমাকে এই জন্য আগে পেশেন্টের এই এক্সরে পরে আমাকে ইমিডিয়েটলি কি করতে হবে? প্লুরাল ফ্লুইড ড্রেনেজ করতে হবে। প্লুরাল ফ্লুইড ড্রেনেজের পরে এখানে বায়োকেমিস্ট্রি, সাইটোলজি, কিছু মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট ইনক্লুডিং জিন এক্সপার্ট, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, এগুলো চেক করার পরে আমি যখন এটা ড্রেন হয়ে যাবে, তারপর যদি আমার কাছে মনে হয়, আমি সিটি স্ক্যান করে দেখতে পারবো। ঠিক আছে, এখন দুইটা ইস্যু মনে রাখো। এখানে দু রকম লেশন পাওয়া যেতে পারে। ধরো আমি এই পেশেন্টের আলটিমেট প্লুরাল ফ্লুইড ড্রেন করার পর আমি দেখলাম এইখানে একটা প্রবলেম আছে, এখানে লাংসে একটা প্রবলেম আছে, বা আমি দেখলাম এই জায়গার লাংসে একটা প্রবলেম আছে। যদি এই দিকের লাংসে কোনো প্রবলেম থাকে, দ্যাট মিনস আমি এটা কালো কালার দিয়ে দেখাচ্ছি, এই দিকের লাংসে যদি প্রবলেম থাকে, তাহলে এই জিনিসের জন্য আমি কোনোভাবেই নিডিল দিয়ে অ্যাপ্রোচ করতে পারবো না। এই অ্যাপ্রোচের আলটিমেট আমার কাছে ব্রঙ্কোস্কোপি করা। ব্রঙ্কোস্কোপি করে এখান থেকে ব্রঙ্কিয়াল বায়োপসি নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে অ্যানি সেন্ট্রাল লেশন আমাদেরকে ব্রঙ্কোস্কোপি উইথ বায়োপসি করতে হবে। অ্যানি পেরিফেরাল লেশন, যেটা আমি এখন একটু নীল কালার দিয়ে দেখাচ্ছি, এই জায়গা যদি হয়, তাহলে আমি একদম বাইরে থেকে সিটি গাইডেড এফএনএসি করে দেখতে হবে। তাহলে যে কোনো, আমি যদি ম্যালিগন্যান্সি সাসপেক্ট করি, সেন্ট্রাল লেশনের জন্য ইউ শুড গো ফর ব্রঙ্কোস্কোপি, পেরিফেরাল লেশনের জন্য উই শুড গো ফর সিটি গাইডেড এফএনএসি। এই পয়েন্টটা মনে রাখতে হবে। ওকে, আন্ডারলাইন কি চিকিৎসা দিব? যদি যক্ষা হয়, যক্ষার চিকিৎসা দিতে হবে। আর যদি যক্ষা না হয়, তাহলে যেই কারণে ঘটেছে সেই জিনিসের চিকিৎসাটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ইস্যুটা আমাদেরকে একটু আলাদা করে মনে রাখতে হবে যখন আমরা এই এক্সরেটা টিপিক্যালি পাবো। ওকে, আচ্ছা, তাহলে গতদিন আমরা রেসপিরেটরি সম্পর্কে কিছু বেসিক্যালি ভাইবার রিলেটেড প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। আমি একটা জিনিস বলি, ভাইবার প্রশ্নগুলো খুবই সিম্পল প্রশ্ন, খুবই সিম্পল প্রশ্ন। সিম্পল প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু টপিকগুলোকে একটু ভালো মতো, মানে সিম্পলি মাথা ঠান্ডা করে অ্যান্সার করতে হবে। কোন রকম, মানে আমি যদি ভালো পারি তাহলে ডিপ পর্যন্ত যাবে, প্র্যাকটিক্যালি যেটুকু সময় থাকে এখানে ডিপ পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই। অ্যান্সারগুলো আমাদেরকে খুবই সিম্পল জিনিসে উল্টাপাল্টা করা যাবে না। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এখানে যেমন আমি গতদিন নেফ্রোলজির আগ পর্যন্ত পড়ছিলাম, নেফ্রোলজির প্রথম টপিকের মধ্যে খুবই ফেভারিট একটা প্রশ্ন,
প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া, ইউটিআই। এই তিনটা জিনিস বেসিক্যালি জিজ্ঞাসা করার চেষ্টা করে। প্রথমে একটু ইউটিআই থেকে আসি। ইউটিআই এর ক্ষেত্রে প্রথম যেটা কমনলি প্রশ্ন, ইউটিআই ডেফিনেশন। ইউটিআই কাদের ক্ষেত্রে কমনলি হয়? আমরা জানি এটা ফিমেলের ক্ষেত্রে মোর কমনলি হয়। কেন ফিমেলের ক্ষেত্রে মোর কমনলি হয়? কারণ ফিমেলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ইউরেথ্রার লেন্থটা খুবই কম এবং অ্যানাস এবং ইউরেথ্রা খুবই কাছাকাছি থাকে। কাজেই অ্যানাসের মধ্যে বা কোলনের মধ্যে কমনেস্ট ফ্লোরা হচ্ছে এশেরিকিয়া কোলাই। তাহলে ইকোলাই যদি একটু এটা কোলনের ফ্লোরা যদি হয়, এটা পেরিয়ানাল লিজন পর্যন্ত থাকতে পারে। তাহলে পেরিয়ানাল লিজন থেকে খুবই সহজে ইট ক্যান গো ব্যাক টু জেনিটাল ট্র্যাক্ট, সেখান থেকে ইউরিনারি ট্র্যাক্ট হয়ে অ্যাসেন্ডিং ইনফেকশন করতে পারে। তাহলে ফিমেলের ক্ষেত্রে তিনটা পয়েন্ট মনে রাখবে। একটা হচ্ছে ইউরেথ্রাল লেন্থ ছোট, টু ইন অ্যামাউন্ট। 2 নাম্বার হচ্ছে এটা ক্লোজ প্রক্সিমিটি উইথ অ্যানাস। 3 নাম্বার হচ্ছে স্পার্মে মানে মেল সিক্রেশনের ক্ষেত্রে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যেটা ফিমেলের ক্ষেত্রে নাই। এই তিনটা ইস্যুর জন্য ফিমেলের ক্ষেত্রে ইউটিআই আর মোর কমন। কমনেস্ট অর্গানিজম কোনটা? এটা হচ্ছে এশেরিকিয়া কোলাই। আর কোনো অর্গানিজম আছে? অবশ্যই আরো অনেক অর্গানিজম আছে। গ্রাম নেগেটিভ অন্য অর্গানিজম গুলো থাকতে পারে, যেমন হচ্ছে সুডোমোনাস, এটা ইনফেকশন করতে পারে। আবার অনেক সময় লোকাল ইনফেকশন থেকে স্ট্রেপ্টোকক্কাস হতে পারে। একটা স্ট্যাফাইলোকক্কাস কমনলি ইনফেকশন করে যদি কোনো রকম বায়োফিল্ম তৈরি করতে পারে। মানে দেখা যাচ্ছে আমি কোনো একটা ক্যাথেটার আছে, কোনো একটা ফরেন বডি আছে, তাহলে এখানে স্ট্যাফাইলোকক্কাল এপিডার্মিডিসের কথাটা মনে রাখতে হবে। আবার বিয়ের পরপরই ইউটিআই হতে পারে কমনলি, এটাকে আমরা বলি স্ট্যাফাইলোকক্কাল স্যাপ্রোফাইটিকাস, এটাকে আমরা বলি হানিমুন সিস্টাইটিস। এই কয়েকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে। কমনলি ইউটিআর ক্ষেত্রে কোন কোন অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে। ওকে, কমনলি আমরা ব্যবহার করি কি, ওয়ার্ডে সবচেয়ে কমনলি বা আমাদের চেম্বার প্র্যাকটিসে সবচেয়ে কমনলি যেটা ইউজ করা হয় উইদাউট এনি মানে এটা হচ্ছে নাইট্রোফিউরান্টয়েড। কেন নাইট্রোফিউরান্টয়েড সবচাইতে কমনেস্ট ব্যবহার করা হয়? কারণ এটা ব্লাডারে কনসেন্ট্রেশন সবচাইতে বেশি অ্যাচিভ করে। ওকে, এর বাইরে কোন কোন ড্রাগ আমরা ব্যবহার করতে পারি নাইট্রোফিউরান্টয়েড ছাড়া? আমরা ট্রাইমিথোপ্রিন ব্যবহার করতে পারি, সিপ্রো ব্যবহার করতে পারি, অ্যামোক্সিসিলিন ব্যবহার করতে পারি, এই ড্রাগগুলো, সেফুরোক্সিন ব্যবহার করতে পারি। এই ড্রাগগুলো কমনলি ইউটিআই চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। মনে রাখবে, ইউটিআই এর চিকিৎসা দেওয়ার আগে অবশ্যই ইউরিন আরই এবং কালচার সেন্সিটিভিটি করতে হবে। কালচার সেন্সিটিভিটি অনুযায়ী আমাদেরকে মানে এই ট্রিটমেন্টটা মডিফাই করতে হবে। ওকে, 2 নাম্বার পয়েন্ট অফ ভিউ। স্যার ফার্স্টে কোন ড্রাগ দিব আরেকবার একটু বলবেন প্রথমে? আচ্ছা, সবার আগে আমরা ইউজুয়ালি ব্যবহার করা হয় নাইট্রোফিউরান্টয়েড, মানে ঠিক। ইন জেনারেল কমন প্র্যাকটিসে। এর বাইরে যে ড্রাগগুলো ইউজ করা হয়, একটা হচ্ছে সেফুরোক্সিন, সিপ্রোফ্লক্সাসিন, অ্যামোক্সিসিলিন বা অ্যামোক্সিক্লাভ। এই ড্রাগগুলো ব্যবহার কমনলি করা হয়ে থাকে। টাইমিথোপ্রিম এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এখন একটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। একটা পেশেন্ট আমাদের কাছে এসেছে মানে ইউটিআই নিয়ে, কিছু অ্যাডভাইস কমনলি দিতে হবে। প্রথম অ্যাডভাইস কি হতে পারে? দিনে অ্যাটলিস্ট 2 লিটার করে পানি খাবে। কখনো পেশাব আটকে রাখবে না, যেখানেই পসিবল হবে পেশাব আটকে মানে পেশাব করে ফেলতে হবে। গুড পার্সোনাল হাইজিন মানে একটা লোকাল হাইজিন মেনটেন করতে হবে। যে কোনো সময় ইন্টারকোর্সের আগে এবং পরে ব্লাডার ক্লিয়ার করতে হবে। খাবার খেতে হবে, এগুলো একটু ভালো আছে। এরপরে আরেকটা প্রশ্ন কমনলি করতে পারে, একটা হচ্ছে রিকারেন্ট ইউটিআই, আরেকটা হচ্ছে রিলাপসিং ইউটিআই। রিকারেন্ট ইউটিআই কি জিনিস? রিকারেন্ট ইউটিআই কি জিনিস, এটাকে বলতে পারবে? রিকারেন্ট ইউটিআই এটা কি আমরা কেউ জানি? হ্যাঁ, যদি আমরা এটা মনে রাখতে হবে, যদি 6 মাসের মধ্যে 2 বা ততোধিক ইউটিআই হয়, অথবা 1 বছরের মধ্যে অ্যাটলিস্ট 3 বা তার চাইতে বেশি ইউটিআই হয়, এটাকে আমরা বলি হচ্ছে রিকারেন্ট ইউটিআই। রিকারেন্ট ইউটিআই নতুন অর্গানিজম দিয়ে ইনফেকশন হতে পারে, মানে একটা অর্গানিজম দিয়ে এখন ইনফেকশন হয়েছে, আবার ওই অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে, এটা হতে পারে। আবার অর্গানিজম রিলাপস ইনফেকশন থাকতে পারে। এগুলো এত জিজ্ঞাসা করবে না, তবে রিকারেন্ট ইউটিআই ডেফিনেশনটা অনেক সময় লাগতে পারে। ওকে, এটা একটু আমরা জানবো মানে মোটামুটি ভাবে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কজেস অফ হেমাচুরিয়া। হেমাচুরিয়া যখন থাকবে তখন কজগুলোকে একটু ভাগ করে বললে বেটার। ওকে, হেমাচুরিয়া একটা হতে পারে একদম টার্মিনাল ইউরিনে হেমাচুরিয়া আছে, একবার হতে পারে কন্টিনিউয়াস হেমাচুরিয়া হতে পারে। এই দুটা ভাবে একটু ডেফিনেশন গুলোকে আমাদেরকে মানে ব্যাখ্যা করতে হবে। টার্মিনাল যদি হেমাচুরিয়া থাকে তাহলে বুঝতে হবে ডিস্টাল ইউরিনারি ট্র্যাক্টে কোনো সমস্যা থাকে।
আর যদি কন্টিনিউয়াস হেমাচুরিয়া কোন একটা পেশেন্টের ক্ষেত্রে থেকে থাকে, তাহলে এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে পেশেন্টের কোন রকম আপার ইউরিন ট্র্যাক্টে কোন রকম প্রবলেম আছে কিনা। প্রত্যেকটা হেমাচুরিয়া পেশেন্টের ক্ষেত্রে ইউরিনারি করতে হবে। ইউরিনারিতে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে ফেস কন্ট্রাস্ট। যদি ফেস কন্ট্রাস্টে কোনো ডিসমরফিক আরবিসি থাকে বা আরবিসি কাস্ট থাকে, তাহলে বুঝতে হবে এটা গ্লোমেরুলার অরিজিন কোনো হেমাচুরিয়া। আর যদি বোঝা যায় যে না, এখানে কোনো রকম কাস্ট নাই, একটা ফ্র্যাঙ্ক ব্লাড, তাহলে এটা হচ্ছে ব্লাডার অথবা ইউরেথ্রার সমস্যা বলে বিবেচনা করতে হবে। তাহলে ডিসমরফিক আরবিসি কখনো যদি কোনো একটা সময় আমরা পেয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা আপার ইউরিন ট্র্যাক্টে কোনো রকম প্রবলেম আছে, ঠিক চিন্তা করতে হবে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের কমন যে ফিচারগুলো এগুলো কিন্তু জিজ্ঞাসা করে। ওকে। নেফ্রোটিক সিনড্রোমে পেশেন্ট অনেকগুলো সমস্যা নিয়ে আসতে পারে। প্রচুর পরিমাণে প্রোটিন লস হয়, কারণ ইউরিনারির ইয়ের মধ্য দিয়ে প্রোটিন লস হতে পারে। তাহলে যখনই প্রোটিন লস হবে, এই জন্য তার প্রোটিন ইউরিয়া হচ্ছে, তাহলে তার কি হতে পারে, অনকোটিক প্রেশারটা অনেক কমে যাবে এবং একটা জেনারেলাইজ ইডিমা রোগী ডেভেলপ করতে পারে। তাহলে যদি এখানে প্রচুর যদি প্রোটিন লস হয়, পেশেন্টের যদি একটু ভলিউম ডেপ্লিশন হয়, তখন বডি চাই সোডিয়ামকে রিটেন করার জন্য। তাহলে কি হবে, অ্যালডোস্টেরন এসে সোডিয়ামকে রিটেন করার চেষ্টা করবে। তাহলে দুইটা কথা অলওয়েজ মনে রাখবা, জেনারেলাইজ ইডিমা থাকবে এবং হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকবে প্রোটিন লসের জন্য। জেনারেলাইজ ইডিমা দুইটা কারণ, একটা হচ্ছে মনে রাখতে হবে প্রোটিন লসের জন্য রিডিউস অনকোটিক প্রেশার, এই জন্য। আরেকটা হাইপার অ্যালডোস্টেরনিজমের জন্য। যখনই অনকোটিক প্রেশার কমে যাবে, প্রোটিন লস হবে, লিভার নন স্পেসিফিক্যালি প্রচুর পরিমাণে লিপিড তৈরি করবে বাই ইনক্রিজিং ল্যাপোপ্রোটিন সিনথেসিস। তাহলে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাবে। এই জন্য প্রত্যেকটা নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু আমরা আলটিমেটলি একটা সেরাম লিপিড প্রোফাইল করার চেষ্টা করি। ওকে। প্রোটিনের মধ্যে প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রোটিন, ইনক্লুডিং অ্যান্টিথ্রম্বিন 3। এই অ্যান্টিকোয়াগুলেন্ট প্রোটিনগুলো যদি কোনো কারণে লস হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টি ব্লাডে লস হয়ে যাবে। তাহলে ব্লাডের একটু প্রোকোয়াগুলেন্ট ডেভেলপ করবে। তাহলে এই কন্ডিশনে কিন্তু হাইপার কোয়াগুলেবিলিটি থাকতে পারে। আর গামা গ্লোবিলিন, এটা সার্কুলেশনে পাওয়া সবচাইতে অ্যাবান্ডান্ট, সবচাইতে বেশি অ্যামাউন্টে পাওয়া ইমিউনোগ্লোবিলিন। তাহলে গামা গ্লোবিলিন যদি লস হয়, রোগীর ইনফেকশন থাকতে পারে। কথাটা বোঝা গেল? এই জন্য কিছু কিছু কন্ডিশন, এটা ইএসআর এর ফেভারিট প্রশ্ন, কিছু কিছু কন্ডিশনে বারবার ইনফেকশন হতে পারে। কি দিয়ে? ক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে। এর মধ্যে একটা জিনিস মনে রাখবা, যদি কোনো কারণে স্প্লিন না থাকে, স্প্লিনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে হিমোরাল অ্যান্টিবডি গুলো ডেভেলপ করা, পাশাপাশি ক্যাপসুলেটেড অর্গানিজমের এগেনস্টে প্রোটেকশন দেওয়া। যদি থ্যালাসিমিয়া সহ কোনো কারণে স্প্লিনেক্টমি থাকে, রোগীর রিকারেন্ট ইনফেকশন হতে পারে। আরো এর বাইরে আরেকটা কথা মনে রাখতে হবে, যদি ইমিউনোগ্লোবিলিন গুলো অন্য কারণে ডিফিসিয়েন্সি থাকে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, এই ইস্যুটা মনে রাখবা। বাচ্চাদের ক্ষেত্রে কমনেস্ট কজ অফ নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। অ্যাডাল্টের ক্ষেত্রে কমনেস্ট কজ কি? মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। সিকেডি রোগী, সিকেডি রোগী সবচাইতে আগে কি সমস্যাগুলো নিয়ে আসে? একটা সিকেডি রোগী প্রথম দিকে কিন্তু রোগীর ইউরিনারি কনসেন্ট্রেশন ক্যাপাবিলিটিটা কমে যায়। তাহলে যখনই কনসেন্ট্রেশন ক্যাপাবিলিটিটা কমে যায়, তখন কিন্তু রোগীর কি হতে পারে, প্রচুর পরিমাণে ওয়াটার সিক্রেশন বেড়ে যেতে পারে। উই কল ইট আর্লি পলিউরিয়া। সিকেডি শুরুতে কিন্তু পলিউরিয়া থাকতে পারে এবং রাতের বেলায় ইউরিনেশনটা বেশি হয়। উই কল ইট নকচার্নাল ইউরিনেশন। এই দুটা কিন্তু সিকেডির ক্ষেত্রে কমনেস্ট অ্যাবনর্মালিটি আর্লিয়েস্ট পিরিয়ড অফ টাইমে। ওকে। কোন স্টেজে সিকেডি ডায়ালাইসিস লাগে এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে স্টেজ 5। স্টেজ 5 সিকেডি আলটিমেটলি মানে ডায়ালাইসিস লাগবে। ওকে। মানে যখন স্যার জিএফআর এর 10-এর নিচে নেমে যাবে, মানে স্টেজ 5। ওকে। কোন স্টেজে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স শুরু হয়? এটা হচ্ছে স্টেজ 4। এই কয়েকটা জিনিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো মানে মোটামুটি ভাবে জিজ্ঞাসা করে। ওকে। আচ্ছা, একটা পেশেন্ট তোমাদের কাছে এসেছে, কিডনিটা দুই সাইডে আমি পালপেবল পাচ্ছি, দুই কিডনিটাই টাচ করলে পাওয়া যাচ্ছে। ওকে। ফ্যামিলি হিস্ট্রি অফ সিকেডি আছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা অটোজোমাল ডমিনেন্ট বা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজের জন্য হতে পারে। এর বাইরে আরো কিছু কারণ আছে যেখানে কিডনিটা এনলার্জ থাকে। যদি একটা পেশেন্টের হাইড্রোনেফ্রোসিস থাকে বা পায়োনেফ্রোসিস থাকে, তখন কিডনিটা প্যালপেবল পাওয়া যেতে পারে। ওকে। কিছু কিছু কন্ডিশন আছে কিডনিটা সাইজে বড় হয় কিন্তু রোগী সিকেডি থাকে, যেমন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই কথাটা মনে রাখবে। আরেকটা কি কারণ আছে, অনেক সময় একটা পেশেন্টের যদি অ্যামাইলয়েডোসিস থাকে, তখনও কিডনিটা বড় হতে পারে। একটা এন্ড্রোকাইনোপ্যাথি আছে যেখানে বডির ভিসেরা গুলো বড় হয়,
সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি। এই পয়েন্টটা একটু আলাদা করে মনে রাখবা। অ্যাক্রোমেগালিতে বডির ভিসেরা গুলো বড় হতে পারে, ঠিক আছে। ওল্ড এজে কিছু কিডনি সমস্যা হতে পারে, অবশ্যই হতে পারে। ওল্ড এজে পেশেন্টের কমনেস্ট কিডনি সমস্যা কি, ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটটা সাইজে বড় হয়ে যায়। তাহলে কি হতে পারে, ইউরিনারি রিটেনশন নিয়ে আসতে পারে, বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেটের জন্য। ওকে, তাহলে তাদের ক্ষেত্রে বিপিএইচ এর জন্য ইউরিনারি রিটেনশন, ওভারফ্লো ইনকন্টিনেন্স এগুলো থাকতে পারে। ফিমেলের ক্ষেত্রেও কি হতে পারে, অনেক সময় ওল্ড এজে অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিস হতে পারে ডিউ টু লস অফ ইস্ট্রোজেন, তার রিকারেন্ট ইউটিআই সাথে ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এই কয়েকটা ইস্যু মনে রাখতে হবে। যদি প্রোস্টেটের কোনো সমস্যার জন্য ইনকন্টিনেন্স থাকে, প্রোস্টেটের সাইজটা যদি বড় হয়ে যায়, তখন আমার কাজ কি হবে, অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে তার সিগনিফিক্যান্ট পোস্ট ভয়েডাল রেশিও আছে কিনা। আমরা কমনলি কি করি, রুগীকে মানে একটা আল্ট্রাসাউন্ড, প্রথমে ইউরিন ধরে রেখে একটা আল্ট্রাসাউন্ড করি, তারপর তাকে বলি যে মিড পয়েন্টে যে বাথরুম করে আসেন, তারপর আরেকবার আল্ট্রাসাউন্ড করি। এই দুই আল্ট্রাসাউন্ড করার পরে আমি দেখি তার রিটেনশন কতটুকু। যদি রিটেনশন খুব কম থাকে, তাহলে মনে রাখতে হবে যে এই পেশেন্টের কোনো মানে তেমন কোনো সমস্যা নাই। যদি সিগনিফিক্যান্ট সিমটম আর রিটেনশন যদি 100-র উপরে থাকে, তোমাকে অবশ্যই এই কন্ডিশনে আলফা ব্লকার দিতে হবে। আমরা কোনটা ব্যবহার করি, টামসুলোসিন। টামসুলোসিন সাথে প্রোস্টেটের সাইজটা আমরা দেখি। প্রোস্টেটের সাইজ যদি আমরা 30 গ্রামের চাইতে বেশি পাই, এর সাথে আমাকে অবশ্যই 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর, এটা ডাইহাইড্রো টেস্টোস্টেরন তৈরি করতে বাধা দেয়, এইটা ইনহিবিটর হিসেবে আমরা ডিউটেরাস্টাইড ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এই বিপিএইচ এর এই চিকিৎসাটা আমাদেরকে একটু আলাদা করে জানতে হবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে পরবর্তী একটু টপিকে এন্ট্রি করি। আমরা তো গতদিন মনে কার্ডিও আর রেসপিরেটরি কমন ইস্যুগুলো একটু আলোচনা করেছিলাম। আচ্ছা, এবার পরবর্তী হচ্ছে আমি একটু ইয়ে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, নিউট্রিশন নিয়ে। নিউট্রিশন নিয়ে কিছু প্রশ্ন পরীক্ষায় খুবই কমনলি করে থাকে। যেমন একটা প্রশ্ন হচ্ছে, একটা রুগী আমাদের কাছে এসেছে, ডায়রিয়া, ডায়রিয়ার সাথে রুগীর কিছু র্যাশ আছে সান এক্সপোজড এরিয়াতে, এবং সাথে রুগী একটু কনফিউশন নিয়ে বলছে। ওকে, এইটা কমনলি কেন হতে পারে, এটা সবচেয়ে কমনলি হতে পারে পেলেগ্রার জন্য। তাহলে পেলেগ্রা, ডায়রিয়া, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া, এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ভাইভা কোশ্চেন। যে একটা রোগী যদি ডায়রিয়া থাকে, সাথে ডার্মাটাইটিস থাকে, যদি ডিমেনশিয়া থাকে, এই ডার্মাটাইটিস গুলো সান এক্সপোজড এরিয়াতে হবে, তাহলে এটা পেলেগ্রার জন্য কমনলি ডেভেলপ করতে পারে। একটা মানুষের বারবার মুখের চারপাশে ঘা হচ্ছে, জিহ্বাটা একদম লালচে হয়ে আছে, লালচে হয়ে থাকে আমরা বলি গ্লসাইটিস। আর এই যে মুখের চারপাশে বা মুখের কোণারে যদি কোনো ঘায়ের মতো থাকে, এটাকে আমরা বলি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, বা স্টোমাটাইটিস মানে মুখের চারপাশে কোনো ঘা। আর মুখে যদি কর্নারে থাকে, অ্যাঙ্গুলার চিলিওসিস বলি। এই কয়েকটা কারণের জন্য ভিটামিন ডেফিসিয়েন্সি থাকতে পারে, একটা বি12 ডেফিসিয়েন্সি থাকতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, এগুলো কারণে এই প্রবলেমটা পাওয়া যেতে পারে। যখনই আয়রন ডেফিসিয়েন্সি আমি সন্দেহ করব, আমাকে অবশ্যই তার নেল চেক করতে হবে, কোনো নেল গুলো থিনিং হয়ে গেছে কিনা, বা আরো মজার ভাষায় বলতে গেলে কৈলোনাইকিয়া আছে কিনা। কৈলোনাইকিয়া কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওকে, যদি বি12 ডেফিসিয়েন্সি হয়, এর কয়েকটা ফিচার থাকবে। প্রথম ফিচার কি, তার অনেক সময় এই পেশেন্টের ক্ষেত্রে এই যে আমাদের বডিতে হেভিলি মাইলিনেটেড দুইটা ট্র্যাক্ট আছে বি12 ডেফিসিয়েন্সিতে, কিছু কিছু ট্র্যাক্ট আছে মাইলিনেশনে হেল্পফুল করে। মনে রাখার উপায় হচ্ছে কি, 1, 2, 6, 12, ভিটামিন বি1, বি2, বি6, বি12। কিভাবে মনে রাখবো, 1 × 2 × 6 = 12। তাহলে বি1, বি2, বি6, বি12, এই চারটা কন্ডিশনে কিন্তু মাইলিন শীতে প্রবলেম হয়, পেশেন্টের মাইলিন শীতগুলো নষ্ট হতে পারে, ইট ক্যান লিড টু নিউরোপ্যাথি। ওকে, তাহলে বি12 ডেফিসিয়েন্সি হলে ভিটামিন বি12 এর জন্য মাইলিনেশন প্রপারলি হতে পারে না। তাহলে মাইলিনেশন যদি ঠিক মতো না হয়, তাহলে কি হবে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা ড্যামেজ হয়ে যাবে, লিডিং টু স্পাস্টিক টাইপ অফ উইকনেস। 2 নাম্বার, ডর্সাল কলামটা ড্যামেজ হয়ে যাবে, লিডিং টু জয়েন্ট পজিশন, সেন্স অফ ভাইব্রেশন লস। ওকে, তাহলে একটা রোগী এসে আমার কাছে কমপ্লেন করবে টিপিক্যালি যে তার স্পাস্টিক টাইপ অফ উইকনেস, সাথে আবার পেরিফেরাল নিউরোপ্যাথির ফিচারও আছে। ওকে, যখন একটা জিনিস অলওয়েজ মনে রাখার চেষ্টা করবা, এটা ক্লিনিক্যাল অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, আপার মোটর প্লাস লোয়ার মোটর, এমন কিছু কন্ডিশন আছে যেখানে কম্বিনেশন অফ আপার মোটর এবং লোয়ার মোটর থাকে। ওকে, আপার মোটরের জন্য কর্টিকোস্পাইনাল লস, লোয়ার মোটরের জন্য হয়তো তার পেরিফেরাল নিউরোপ্যাথি। এই কথাটা মনে রাখতে হবে, যখন একটা পেশেন্টের আপার মোটর লোয়ার মোটর মিক্স থাকে, তাহলে আমি দুটার মিক্সচার পাবো।
হতে পারে এই B12 ডেফিসিয়েন্সির জন্য অ্যাঙ্কেল জারগুলো এক্সাজারেটেড, নি জারগুলো এক্সাজারেটেড, অ্যাঙ্কেল জারটা অ্যাবসেন্ট, প্লান্টার এক্সটেন্সর, ইট ইজ ডিউ টু মিক্সচার অফ আপার মোটর অ্যান্ড লোয়ার মোটর। ওকে, এবং সাথে ডর্সাল কলামের জন্য জয়েন্ট পজিশন, সেন্স অফ ভাইব্রেশন লস। এই কন্ডিশনটাকে আমরা বলি সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন ডিউ টু B12 ডেফিসিয়েন্সি। B12 ডেফিসিয়েন্সি আর হচ্ছে পেলেগ্রা, এই দুটো কিন্তু পরীক্ষায় খুবই কমনলি টেস্টেড ফ্যাক্ট। ঠিক আছে, খুবই কমনলি টেস্টেড ফ্যাক্ট, এটা একটু মনে রাখতে হবে। একটা রুগী আমাদের কাছে এসেছে, গলাটা প্রচন্ড ফুলে গেছে, কোন মিনারেলের ডেফিসিয়েন্সির জন্য কমনলি হতে পারে? মনে রাখবা আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য। আয়োডিন ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ থাইরয়েড হরমোন সিনথেসিস। তাহলে থাইরয়েড হরমোন যদি ঠিকমতো না থাকে, আয়োডিন ডেফিসিয়েন্সি হয় এন্ডেমিক কোনো কারণে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটাকে হাইপার অ্যাক্টিভ করার জন্য বডি প্রচুর কি করবে? থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, তখন এটা কিন্তু একটা গয়টারের জন্ম দিতে পারে। ওকে, তাহলে এখান থেকে দুটো জিনিস মনে রাখবা, হাইপোথাইরয়েডিজমের ফিচার আর হাইপার থাইরয়েডিজমের ফিচার। একটা মানুষের গলা ফুলা মানেই যে তার থাইরোটক্সিকোসিস, এমন না। গলা ফুলা মানেই যে তার গয়টার এই হাইপোথাইরয়েডিজমের জন্য এরকম না। মনে রাখতে হবে যে একটা মানুষের গলা ফুলা তিনটা কারণে হতে পারে। একটা, যদি শুধুমাত্র একটা নডিউল হিসেবে ফুলে যায়, মানে আমি দেখলাম একটা মানুষের, এটা একটা থাইরয়েড, জাস্ট ফর সেইং, আমি দেখলাম থাইরয়েড শুধুমাত্র একটা নডিউল, এই নডিউলটা ফুলে গেছে, তাহলে এটাকে আমরা বলি সলিটারি নডিউল। যদি মাল্টিপুল নডিউল আকারে গলগন্ডর মতো ফুলে যায়, তাহলে এটাকে আমরা বলি মাল্টি নডিউলার গয়টার। আর থাইরয়েড যদি কোনো কারণে ডিফিউজলি ফুলে যায়, পুরোটাই ফুলে গেছে, এটাকে আমরা বলি ডিফিউজ এনলার্জমেন্ট অফ থাইরয়েড। ডিফিউজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড এর কমনেস্ট কারণ হচ্ছে গ্রেভস ডিজিজ। ওকে, গ্রেভস ডিজিজ থাইরোটক্সিকোসিস নিয়ে আসতে পারে, গ্রেভস ডিজিজের সাথে থাইরয়েড হরমোন প্রোডাকশন নর্মাল থাকতে পারে, গ্রেভস ডিজিজের সাথে থাইরয়েড হরমোন প্রোডাকশন কমেও যেতে পারে। তেমনি একটা মানুষের থাইরয়েডে যদি কোনো একটা নডিউল থাকে, এই নডিউলের জন্য থাইরয়েড তৈরি কমেও যেতে পারে, থাইরয়েড তৈরি বেড়েও যেতে পারে। মাল্টিনোডুলার গয়টারের জন্য থাইরয়েড তৈরি কমেও যেতে পারে, নর্মালও থাকতে পারে, বেড়েও যেতে পারে। ওকে, তাহলে একটা পেশেন্টের কোনো গয়টার আছে, থাইরয়েড কমে গেছে বা বেড়ে গেছে বুঝবো কিভাবে? সিমটম দেখে। যদি একটা মানুষের থাইরোটক্সিকোসিস হয়, তার ওয়েট লস হবে, এবং ওয়েট লসের সাথে তার অ্যাপেটাইট গুলো ঠিক থাকবে। কয়েকটা কন্ডিশন যেখানে ওয়েট লসের সাথে অ্যাপেটাইট ঠিক থাকে, এটা কি গত ক্লাসে বলছিলাম? না স্যার। আচ্ছা, যা বলে আবার বলে দিচ্ছি। এটা কারণগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, 2 নাম্বার হচ্ছে থাইরোটক্সিকোসিস, 3 নাম্বার হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। বাংলাদেশের পার্সপেক্টিভে কালাজ্বরের কথাটা মনে রাখবো, কালাজ্বর। ওকে, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, থাইরোটক্সিকোসিস, 3 নাম্বারে ম্যাল অ্যাবজর্পশন, 4 নাম্বারে হচ্ছে কালাজ্বর, আর 5 নাম্বারে আরেকটা কন্ডিশন আছে ফিওক্রোমোসাইটোমা। এই 5টা কন্ডিশনে ওয়েট লস থাকে, সাথে প্রিজার্ভ অ্যাপেটাইট থাকে। মনে রাখবে থাইরোটক্সিকোসিসে টিপিক্যালি রোগীর ওয়ার্ম ইনটলারেন্স থাকে, প্যালপিটেশন থাকে, ট্রেমর থাকে, ওয়েট লস হয়। কেন প্যালপিটেশন আর ট্রেমর হয়? বিকজ অফ বিটা ওয়ান রিসেপ্টরটা আপ রেগুলেটেড থাকে। কেন এই পেশেন্টের জিআইটিতে ডায়রিয়া হয়? কারণ এই কন্ডিশনে প্রচুর পরিমাণে মেটাবলিজমকে বাড়াতে হয়। মেটাবলিজমকে বাড়াতে গেলে উই নিড গ্লুকোজ, তাহলে জিআইটি থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন বাড়াতে হবে। তাহলে একটা থাইরয়েড যদি এক্সেস কাজ করে, এক্সেস গ্লুকোজ অ্যাবজর্পশন করার জন্য রোগীর ডায়রিয়া হবে। ওকে, এই কথাটা মনে রাখবা। তেমনি অন দ্য আদার হ্যান্ড, হাইপোথাইরয়েডিজমের জন্য প্রত্যেকটা পেশেন্টের কনস্টিপেশন, ব্র্যাডিকার্ডিয়া, ড্রাই হাস্কি ভয়েস, স্লোনেস অফ দ্য মুভমেন্ট, ওকে, কোল্ড ইনটলারেন্স, এই জিনিসগুলো হতে পারে। যদি ফিমেল হয়, মেনোরেজিয়া নিয়ে আসতে পারে। মেল যদি, মানে ফিমেল পেশেন্ট হাইপোথাইরয়েডিজম হয়, মেনোরেজিয়া নিয়ে আসতে পারে। ফিমেল পেশেন্ট হাইপারথাইরয়েডিজম হয়, এটা নর্মালি কি নিয়ে আসবে? একটু কম মেনস্ট্রেশন, মানে স্ক্যান্টি অ্যামাউন্ট অফ ব্লাড তাদের ক্ষেত্রে যেতে পারে। ওকে, যে কোনো থাইরোটক্সিকোসিস কন্ডিশনে রোগীর চোখের মধ্যে লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন পাওয়া যেতে পারে, এটা কমনেস্ট ফিচার। যে কোনো থাইরোটক্সিকোসিস কন্ডিশনে লিড ল্যাগ, লিড রিট্রাকশন থাকতে পারে, হাতের ট্রেমর থাকতে পারে, প্যালপিটেশন থাকতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, জাজগুলো বেশি থাকতে পারে। এই কথাটা মনে রাখতে হবে। ওকে, যদি এটা গ্রেভসের জন্য হয়, তখনই এক্সোপথ্যালমোস থাকবে, চোখে 2-3টা করে দেখতে পাবে ভীষণে, উই কল ইট অপথ্যালমোপ্লেজিয়া। গলায় থাইরয়েডটা ফুলে যাবে, পায়ে ফুলে যাবে। গলায় থাইরয়েডটা ফুলে যাওয়াটাকে আমরা বলি ডিফিউজ এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। পায়ের অ্যান্টেরিয়র শিন অফ দ্য টিবিয়াতে একটু ফুলে যাওয়াটাকে আমরা বলি প্রিটিবিয়াল মিক্সিডিমা।
তাহলে প্রিটিবিয়াল মিক্সড ইডিমা, গলা ফুলে যাওয়া, আর এক্সোপথ্যালমোস এটা গ্রেভসের বৈশিষ্ট্য। ওকে, এটা মনে রাখতে হবে। একটা রোগীর হাইপারথাইরয়েডিজম আর থাইরোটক্সিকোসিস ডিফারেন্সটা মনে রাখতে হবে। মনে রাখবা, যে কোনো কারণে বডিতে থাইরয়েড প্রোডাকশন বেশি ইজ ডিউ টু থাইরোটক্সিকোসিস। যদি থাইরয়েড প্রোডাকশনটা বেশি কোনো কারণে গলায় থাইরয়েড গ্ল্যান্ডটা হাইপার অ্যাক্টিভের জন্য হয়ে থাকে, উই কল ইট হাইপারথাইরয়েডিজম। তাহলে প্রত্যেকটা এটা কেডা এটা শাহিন স্যার? কি হয়েছে? আচ্ছা, তাহলে প্রত্যেকটা কন্ডিশনে সবাই মিউট করে রাখি নিজেদেরকে। তাহলে প্রত্যেকটা কন্ডিশনে আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো কারণে থাইরয়েড প্রোডাকশন বেড়ে যায় তাহলে এটাকে আমরা বলি থাইরোটক্সিকোসিস। যদি গ্ল্যান্ডের জন্য থাইরয়েড প্রোডাকশনটা বেড়ে যায় উই কল ইট হাইপারথাইরয়েডিজম। তাহলে সকল হাইপারথাইরয়েডিজমই থাইরোটক্সিকোসিস করে, কিন্তু সকল থাইরোটক্সিকোসিস হাইপারথাইরয়েডিজমের জন্য নয়। ওকে, কোনো মানুষ যদি এক্সেস থাইরয়েড সাপ্লিমেন্টেশন নেয় অথবা গলায় থাইরয়েড গ্ল্যান্ডটা ড্যামেজ হয়ে যায়, দিস আর দ্য কজেস অফ থাইরোটক্সিকোসিস বাট নট হাইপারথাইরয়েডিজম। একটা মানুষ আমার কাছে থাইরোটক্সিকোসিসের ফিচার নিয়ে আসছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার কি হয়েছে, গলা প্রচন্ড ব্যথা। তাহলে মনে রাখতে হবে কোন একটা মানুষের হয়তো ভাইরাল ইনফেকশন আছে, এই ভাইরাল ইনফেকশনের জন্য থাইরয়েড গ্ল্যান্ডটা ড্যামেজ হয়ে গেছে। এই ড্যামেজ হয়ে যাওয়ার জন্য রোগীর থাইরোটক্সিকোসিসের ফিচার নিয়ে আমাদের কাছে চলে এসেছে। মনে রাখবা, যে কোনো থাইরোটক্সিকোসিসের ট্রিটমেন্ট হিসেবে আমরা বিটা ব্লকার ব্যবহার করি। ওকে, কিন্তু যদি থাইরয়েড গ্ল্যান্ডটা হাইপার অ্যাক্টিভ থাকে তাহলে এই ক্ষেত্রে আমার চিকিৎসা হচ্ছে কার্বিমাজোল বা প্রোপাইল থায়োইউরাসিল। এই কথাটা মনে রাখতে হবে। ওকে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দুইটা কন্ডিশনে খুবই খেয়াল রাখতে হবে। একটা প্রেগনেন্সিতে থাইরয়েড হরমোন কিন্তু প্রোডাকশন কমে, মানে ফিটাল ব্রেন ম্যাচুরেশনের জন্য খুবই দরকার। তো যেহেতু ফিটাল ব্রেন ম্যাচুরেশনের জন্য থাইরয়েড হরমোন দরকার, প্রেগনেন্সিতে কিন্তু থাইরয়েড সাপ্লিমেন্টেশন ফার্স্ট ট্রাইমেস্টারে বাড়াতে হবে। এই পয়েন্টটা মনে রাখতে হবে। একটা ইয়াং এজের ফিমেল আসছে, থাইরয়েড সোয়েলিং আছে, পাশে আমি প্যালপেশনে একটা লিম্ফ নোড পেয়ে গেলাম। তাহলে যখনই লিম্ফ নোড পেয়ে যাব, আমাকে মনে রাখতে হবে সাধারণ থাইরয়েড কন্ডিশনে উই ক্যান নট গেট লিম্ফ্যাডেনোপ্যাথি। ওকে, তখন এই পেশেন্টের আমাদের মাথায় রাখতে হবে এই পেশেন্টের কোনো থাইরয়েড ম্যালিগন্যান্সি আছে কিনা। কোন ম্যালিগন্যান্সিটা আমরা কমনলি চিন্তা করব? প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েডে কমনলি পেশেন্টের থাইরয়েড সোয়েলিং সাথে লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। পয়েন্টটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে, যে কোনো কন্ডিশনে যদি আমি গলার মধ্যে বডির মধ্যে কোনো সোয়েলিং পাই, আমার কাজ হচ্ছে একটা বায়োপসি করা। তো থাইরয়েড ব্যতিক্রম, থাইরয়েডের কন্ডিশনে উই ক্যান নট টেক বায়োপসি। আমাদের এই কন্ডিশনে কিন্তু আলটিমেটলি এফএনএসি করিতে হবে। কথা বোঝা গেছে? কিছু কিছু কন্ডিশন আছে যেখানে ডায়াবেটিসের চিকিৎসা করা কঠিন বা ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে। এরকম কিছু এন্ডোক্রাইনোপ্যাথি হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করা যায় না। কেন কন্ট্রোল করা যায় না? কারণ স্টেরয়েড বা কর্টিসল এটা ডায়াবেটিসকে বাড়াতে পারে। তাহলে কমনলি কুশিং সিনড্রোমের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে পেশেন্টের ওয়েট গেইন হবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, মুখটা ফুলে যাবে, আর প্রক্সিমাল মাসলগুলো মানে থায়ের মাসলগুলো দুর্বল হবে। সো অ্যাবডোমিনাল একদম ডিস্টেন্ডেড অ্যাবডোমেন উইথ ওয়াস্টিং অফ দ্য প্রক্সিমাল মাসল উইথ মুন ফেস, মানে একদম গোল হয়ে ফেসটা ফুলে গেছে, আর পিছনের দিকে একটু ফুলে গেছে বাফেলো হাম্পের মতো, জাস্ট লাইক ষাঁড়ের ইয়ের মতো। উই কল ইট কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমের কমনেস্ট কারণ কি? স্টেরয়েড অ্যাবনর্মাল ইউজেস। ধরো কোনো কারণে স্টেরয়েড বেশি পরিমাণে আনকন্ট্রোল নেওয়া হচ্ছে, বা স্টেরয়েড ইন্ডিকেটেড না প্রেসক্রাইব করা হচ্ছে জয়েন্ট পেন বা অন্য কোনো কারণে। ওকে, তখন কিন্তু পেশেন্ট কুশিং সিনড্রোম নিয়ে আমাদের কাছে আসতে পারে। ওকে, তাহলে কুশিং সিনড্রোমের কমনেস্ট কারণ কি? যদি আইট্রোজেনিক স্টেরয়েড নেওয়া হয়। 2 নাম্বার কারণ কি? যদি পেশেন্টের পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক্সেস পরিমাণ স্টেরয়েড তৈরি হয়। যদি পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক্সেস স্টেরয়েড তৈরি হয় উই কল ইট কুশিং ডিজিজ। শুধুমাত্র পিটুইটারি টিউমারের জন্য যদি এক্সেস স্টেরয়েড তৈরি করে উই কল ইট কুশিং ডিজিজ। আদারওয়াইজ যে কোনো কন্ডিশনে যদি স্টেরয়েড বাড়ে উই কল ইট কুশিং সিনড্রোম। ওকে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে কুশিং সিনড্রোম আমরা কনফার্ম করব কিভাবে? একটা ওভারনাইট ডেক্সামিথাসোন করে কনফার্ম করতে পারি, অথবা
যদি আমি কুশিং ডিজিজকে কনফার্ম করতে চাই তাহলে অবশ্যই আমাকে কিন্তু হাই ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট করে দেখতে হবে। ওকে, একটা মানুষ লম্বা সময় ধরে স্টেরয়েড ব্যবহার করছে কোনো একটা কারণে, হঠাৎ করে এখন স্টেরয়েড মানে ব্যবহার করা বন্ধ করে দিল, এখন আর স্টেরয়েড ইউজ করছে না। রুগী হঠাৎ করে যখন স্টেরয়েড বন্ধ করে দিবে তখন কি হবে, রুগীর যে প্রবলেমটা ডেভেলপ করবে অ্যাকিউট অ্যাড্রেনাল সাপ্রেশন। ওকে, যেহেতু লম্বা সময় ধরে স্টেরয়েড ব্যবহার করছিল, পেশেন্টের কি হয়েছিল, পেশেন্টের স্টেরয়েড বডি থেকে প্রোডাকশন বন্ধ হয়ে গেছিল। এখন হঠাৎ করে যখন স্টেরয়েড প্রোডাকশন বন্ধ করে দিবে, বডিতে তো স্টেরয়েড আর হচ্ছে না, সো পেশেন্ট যেটা প্রবলেম হবে অ্যাকিউট অ্যাড্রেনাল সাপ্রেশন। রুগী প্রচন্ড মাথা ব্যথা, পেটে ব্যথা, বমি এগুলো নিয়ে আসবে। আমি দেখব রুগীর ব্লাড প্রেশার ফল করে গেছে, এবং এই ব্লাড প্রেশার যে ফল করে গেছে এর সাথে আমি একটা পাবো পোস্টারাল হাইপোটেনশন, মানে শোয়ানো আর বসানো অবস্থায় ব্লাড প্রেশারটাতে সিগনিফিক্যান্টের একটা পার্থক্য থাকবে। এটা কমনলি হতে পারে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো প্রবলেমের জন্য। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্রবলেমের অন্যতম প্রধান কারণ হচ্ছে কি, লম্বা সময় ধরে স্টেরয়েড খেতে 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 স্টেরয়েডটা বন্ধ করে দিছে। এখন একটা জিনিস আমি ভালো করে বুঝি, যে একটা মানুষ যদি লম্বা সময় ধরে স্টেরয়েড খেতে খেতে হঠাৎ করে বন্ধ করে দেয়, তাহলে সে কিন্তু স্টেরয়েড খাচ্ছিল, তাহলে স্টেরয়েড খাওয়ার এভিডেন্স তার চেহারায় মুখে পাওয়া যাবে। তাহলে রুগীকে দেখে মনে হবে যে একটা কুশিং সিনড্রোমের মতো, পেট ফুলা, মুখ ফুলা, বাফেলো হাম, সবগুলো ফিচার, কিন্তু রোগীর প্রেশার একদম ফল করে গেছে। তাহলে এটা হচ্ছে স্টেরয়েড হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য অ্যাড্রেনাল সাপ্রেশন। এখন একটা রুগী যদি আমার কাছে সিগনিফিক্যান্ট ওয়েট লস নিয়ে আসে এবং রুগীটা যদি একটু কালো কালো হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, হাতের ক্রিজগুলো কালো, মুখমণ্ডলগুলো কালো, ঠিক আছে, সাথে সিগনিফিক্যান্ট ওয়েট লস, প্রেশার ফল করে গেছে, তার মানে এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো প্রবলেম আছে, নট ডিউ টু স্টেরয়েড স্টপেজ, এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাই কাজ করতেছে না। উই কল ইট অ্যাডিসনস ডিজিজ। ওকে, তাহলে অ্যাডিসনস ডিজিজেও কিন্তু পেশেন্টের ওয়েট লস সাথে পিগমেন্টেশন এবং পোস্টারাল হাইপোটেনশন হতে পারে। কুশিং ডিজিজে যদি হঠাৎ করে স্টেরয়েড বন্ধ করে ফেলি তাহলে কিন্তু রুগী ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করবে না, রুগী মোটাই মনে হবে, কিন্তু সাথে পোস্টারাল হাইপোটেনশন রুগীর ক্ষেত্রে পাওয়া যেতে পারে। ওকে, অ্যাডিসন সবচাইতে মেডিকেল ইমার্জেন্সি, কারণ একটা পেশেন্টের অ্যাডিসনস যদি হয়, এইটাকে আপনাকে তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব স্টেরয়েড শুরু করতে হবে। কোন স্টেরয়েডটা আমরা কমনলি দিই, আমরা হাইড্রোকর্টিসন কমনলি দিয়ে থাকি। অ্যাডিসনসের কমনেস্ট দুই তিনটা কারণ কি, একটা হচ্ছে অটোইমিউন কারণে হতে পারে, 2 নাম্বার টিবির জন্য হতে পারে, 3 নাম্বার ফাঙ্গাল ইনফেকশন লাইক হিস্টোপ্লাজমা। এই তিনটা জিনিস পরীক্ষায় কিন্তু কমনলি জিজ্ঞাসা করে। ওকে, এইটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটু চলে যাব ডায়াবেটিসে। ডায়াবেটিসে কিছু কমন জিনিস পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে। ডায়াবেটিস কি কি ধরনের, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 এ প্রবলেম কি, ইনসুলিন একদম তৈরি হয় না। টাইপ 2 তে প্রবলেম কি, ইনসুলিন তৈরি হয় কিন্তু কাজ করতে পারে না, কারণ ইনসুলিনে দেয়ার ইজ সাম ডিগ্রি অফ অবস্ট্রাকশন। কোন একটা কারণে ইনসুলিন প্রোডাকশনটা মানে প্রোডাকশন হচ্ছে বাট কাজ করছে না, ইট ইজ ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। ডায়াবেটিসের ক্ষেত্রে ম্যাক্রো আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন এগুলো আমাদেরকে জানতে হবে। কোন কোন কারণে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয়, কোন কোনগুলো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয়। ইউজুয়ালি লার্জ যে আর্টারিগুলো, দ্যাট মিনস সেরেব্রাল আর্টারি কজিং স্ট্রোক, দ্যাট মিনস কার্ডিয়াক যে করোনারি আর্টারিগুলো যে থাকে, দ্যাট মিনস এমআই। আর পেরিফেরাল আর্টারিগুলো যে থাকে, উই কল ইট পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এগুলোকে আমরা বলি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন কোনটা কোনটা, যেগুলো ছোট ছোট আর্টারিগুলোকে ইনভলভ করে ডিউ টু অ্যাবনর্মাল গ্লাইকোসাইলেশনের জন্য। এটা হতে পারে চোখের রেটিনাল আর্টারিগুলোকে, সো দেয়ার ইজ রেটিনোপ্যাথি হতে পারে। এটা হতে পারে কিডনি ছোট ছোট আর্টারিগুলোকে ইনভলভ করার জন্য, যেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। নার্ভ সাপ্লাই দিচ্ছে এমন কোন আর্টারিকে ইনভলভ করছে, দ্যাট মিনস ডায়াবেটিক নিউরোপ্যাথি। ওকে, তাহলে অনেকগুলো কারণে কিন্তু ডায়াবেটিক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তাহলে ম্যাক্রো আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আমাদের পরীক্ষার জন্য জানতে হবে। ঠিক আছে, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন 3টা, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বাকিগুলো। তাহলে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে সবচাইতে কমনলি রেটিনোপ্যাথি, 2 নম্বরে মানে নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক, পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি 2 রকমের, মানে নিউরোপ্যাথি 2 রকমের, একটা পেরিফেরাল নিউরোপ্যাথি আর একটা অটোনমিক নিউরোপ্যাথি, মানে যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, এগুলো কিন্তু ডায়াবেটিসে প্রবলেম হতে পারে। সো অটোনমিক নিউরোপ্যাথি কথাটাও কিন্তু আমরা ভুলবো না। ওকে, তাহলে ডায়াবেটিক ফুট,
ডায়াবেটিক ফুটও কিন্তু পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে কমনলি কি ইনভলভ করতে পারে, এটা গ্লভ এবং স্টকিং প্যাটার্ন ইনভলভমেন্ট করতে পারে। ওকে, এখানে একদম পা থেকে শুরু হবে, পা থেকে শুরু হতে হতে একটা টাইম পরে যখন হাঁটু পর্যন্ত সেন্সরি প্রবলেম থাকবে তখন হাত ইনভলভ করতে পারে। ডায়াবেটিসের কারণে অ্যাঙ্কেল জয়েন্টটা অনেক সময় অ্যাবনর্মালি ফুলে যেতে পারে। ওকে, সাথে অ্যাঙ্কেল জয়েন্টটা কোনো কাজ করতে পারতেছে না, উই কল ইট শার্কট জয়েন্ট। ডায়াবেটিসে চারকট জয়েন্ট করতে পারে। ওকে, ডায়াবেটিসের পেশেন্ট যদি দেখো যে একদম পা গুলো কালো হয়ে গেছে, ইট ইজ ডিজিটাল গ্যাংগ্রিন। কেন হতে পারে? কমনলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের জন্য। ঠিক আছে, ডায়াবেটিসের দুটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন মনে রাখতে হবে, একটা ডিকে, আরেকটা হাইপারগ্লাইসেমিক হাইপারসমোলার স্টেট। ডিকে এর ক্ষেত্রে আমরা নর্মালি কি করব, প্রত্যেকটা ডিকেতে পেশেন্টের প্রচুর পরিমাণে কি হয়, ইনসুলিন একেবারে থাকে না। একটা কথা মনে রাখতে হবে, ডিকেতে যখন ইনসুলিন থাকে না, ইনসুলিন না থাকলে দেয়ার বডি উইল বি ইন কিটোজেনেসিস ফর্ম। তাহলে কিটোজেনেসিস হলে কিটো অ্যাসিড তৈরি হতে পারে, তাহলে কিটো অ্যাসিড তৈরি হলে উই কল ইট কিটো অ্যাসিডোসিস। তাহলে ডিকে তে তিনটা বৈশিষ্ট্য থাকবে, একটা সার্কুলেটরি কলাপস থাকবে, অ্যাবসোলিউট ল্যাক অফ ইনসুলিন হতে পারে, ডায়াবেটিস এই পেশেন্টের আরবিএসটা বাড়তে পারে। ওকে, বেড়ে 15 বা 18-র কাছাকাছি থাকতে পারে, এমন না যে খুব বেশি থাকবে 33-34, ইটস নট লাইকলি। বাট গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডিকে তে অবশ্যই অ্যাসিডোসিস থাকবে। তাহলে এটা ডিকে মানেই তার ইনসুলিন নাই, অ্যাবসোলিউটলি ইনসুলিন নাই, পেশেন্টের ব্লাড সুগারটা বেশি, পেশেন্টের অ্যাসিডোসিস আছে, এবং ডিকে তে প্রথম দিকে পেশেন্টের পটাশিয়ামটা একটু নর্মাল বা বেশি থাকতে পারে। কেন নর্মাল বা বেশি থাকবে? কারণ ইনসুলিন নাই। ইনসুলিন থাকলে এই পটাশিয়ামটা সেলের মধ্যে থাকার কথা ছিল, সো সেলের মধ্যে পটাশিয়ামটা বেরিয়ে আসছে। আর 2 নাম্বার, ডিকে তে এক্সট্রিম ডিহাইড্রেশন। এক্সট্রিম ডিহাইড্রেশনের জন্য আপাত দৃষ্টিতে পটাশিয়ামের ব্যাকগ্রাউন্ডে পানির পরিমাণটা কমে যাওয়ার জন্য পটাশিয়াম বেশি থাকতে পারে, কিন্তু এই পটাশিয়ামটা কিন্তু মিসনোমারলি বেশি, আসলে কিন্তু পটাশিয়াম বেশি না। কারণ যখন আমি পানি দিব মানে ফ্লুইড দিব, যখন আমি ইনসুলিন দিব, এই পটাশিয়ামটা আলটিমেটলি সেলের মধ্যে চলে যাবে। এই জন্য ডিকে রোগীর ক্ষেত্রে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন ম্যান্ডেটরি। ঠিক আছে, তাহলে ডিকে চিকিৎসার মধ্যে 3টা কাজ করতে হবে, একটা আইভি ফ্লুইড দিতে হবে উইথ ইনসুলিন, 1 নাম্বার পয়েন্ট অফ ভিউ। 2 নাম্বার হচ্ছে পটাশিয়াম দিতে হবে। 3 নাম্বার হচ্ছে কি, রোগীর অ্যাসিডোসিসকে কারেক্ট করতে হবে। কিছু কিছু ডিকে থাকে যেখানে ব্লাড সুগার অ্যাবসোলুটলি নর্মাল থাকতে পারে, এরকম কারণ হচ্ছে ইউগ্লাইসেমিক ডিকে। এটা কমনলি একটা ওষুধের জন্য হতে পারে, যে ওষুধটা আমরা এখন ব্যবহার করি, নাম কি এমপাগ্লিফ্লোজিন। এমপাগ্লিফ্লোজিন ডায়াবেটিস প্লাস হার্ট ফেইলিওর দুই চিকিৎসায় কিন্তু একটা যুগান্তকারী একটা ড্রাগ। সো এই ড্রাগটা একটু জানতে হবে, এটা SGLT2 ইনহিবিটর। এই ওষুধের জন্য প্রচুর পরিমাণে সুগার ইউরিন দিয়ে পাস করে যায়, প্রোটিন ইউরিন দিয়ে পাস করে যায়, সরি প্রোটিন বলছি, সোডিয়াম, সুগার এবং সোডিয়াম ইউরিন দিয়ে পাস করে যায়। তাহলে সুগার এবং সোডিয়াম ইউরিন দিয়ে পাস করে গেলে ডায়াবেটিস কন্ট্রোল হবে, আর সোডিয়াম যদি এক্সেস পাস করে যায়, ইউরিন দিয়ে চলে যায়, পাস করে যায়, তাহলে কি হবে, এটা হার্টের জন্য বেনিফিশিয়াল। এই জন্য এটা হার্ট ফেলিওর একটা ভালো রোল, প্লাস ডায়াবেটিসের জন্য একটা ভালো চিকিৎসা অপশন, প্লাস এটা ইউগ্লাইসেমিক ডিকে করতে পারে, এই কথাটা মনে রাখতে হবে। ওকে, SGLT2 এর একটা কমন সাইড ইফেক্ট কি, যেহেতু প্রচুর সুগার ইউরিন দিয়ে পাস করাচ্ছে, এটা অনেক সময় ইউটিআই নিয়ে আসতে পারে আমাদের কাছে। এটা একটা কমন ঝামেলা কি, ইউটিআই নিয়ে প্রেজেন্ট করতে পারে, এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এবার একটু জিআইটি থেকে বলি। জিআইটি থেকে কমনলি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। 1 নাম্বার কি, একটা রোগী আমাদের কাছে আসছে প্রচন্ড গলা ব্যথা, প্রচন্ড গলা ব্যথা এবং গলায় পেশেন্টের কি হচ্ছে, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, তখন আমাদের কয়েকটা ইস্যু চেক করে দেখতে হবে, এই পেশেন্টের গলায় যে ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, এই ঢোক গিলতে অসুবিধা কি শুরুতেই হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে। রোগী যদি বলে না প্রচন্ড গলা অসুবিধা এবং শুরুতেই ঢোক গিলতে অসুবিধা হচ্ছে খাবার গিলার সময়, এবং পানিটা গিলতে পাচ্ছি না, যখনই পানি গিলতে পারবে না, তা আমার একটা নিউরোলজিক্যাল ডিসফেজিয়া, এবং ঢোক গিলতে মানে ইনিশিয়েটে প্রবলেম হচ্ছে, দ্যাট মিনস নিউরোলজিক্যাল ডিসফেজিয়া। আর নিউরোলজিক্যাল ডিসফেজিয়ার ক্ষেত্রে আমাদেরকে কমনলি অ্যাকালাসিয়া কার্ডিয়ার কথাটা মনে রাখতে হবে। অ্যাকালাসিয়া কার্ডিয়া যদি কোনো একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে থাকে, এইটা কিন্তু আমরা কি হতে পারে, একটা সলো ইনিশিয়েট করতে প্রবলেম হতে পারে।
ওকে, এটা যদি আমি চিকিৎসা না দিই এখান থেকে কিন্তু এসোফেজিয়াল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। কিভাবে কনফার্ম করব আমরা? কনফার্ম করব আমি একটা এন্ডোস্কোপি করে সাসপেক্ট করতে পারি, বেরিয়া মিল করতে পারি, কনফার্ম করব থ্রু এসোফেজিয়াল ম্যানোমেট্রি। সেম গোস টু যে একটা রুগী আমাদের কাছে প্রচন্ড গলা জ্বালা পোড়া বলছে, আর সাথে শুকনা কাশি আছে, ড্রাই কফ আছে, আর গলা প্রচন্ড জ্বলে জ্বলে উঠতেছে, ঠিক আছে? এই কন্ডিশনে আমাদের একটা মনে রাখতে হবে, ইট কুড বি গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এখানে প্রবলেম কি? গলায় প্রচন্ড জ্বালা পোড়া করে এবং মাঝে মাঝে প্রচুর পরিমাণে সিক্রেশন আসে, কি স্যালাইভারি সিক্রেশন, বিকজ অ্যাসিড যেহেতু এসোফেগাসে উঠে যাচ্ছে এই জন্য প্রচুর স্যালাইভাও তৈরি হয়। সো প্রচুর ওয়াটার ব্রাশ, সাথে রেট্রোস্টার্নাল বার্নিং সেন্সেশন আর ড্রাই কফ ইজ এ ফিচার অফ গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কমনলি কিছু কারণে হতে পারে, একটা ওবেসিটি, ডিউ টু কনস্টিটিউশনাল ওবেসিটি, এমনি রুগীটা মোটা, অথবা কোনো হরমোনের প্রবলেমের জন্য যেটা ওয়েট গেইন করছে। ওয়েট গেইন করতে পারে এমন কিছু হরমোনাল প্রবলেম হচ্ছে হাইপোথাইরয়েডিজম, কুশিং ডিজিজ, ঠিক আছে? এগুলো কমনলি অ্যাবনর্মাল ওয়েট গেইন করতে পারে। ওকে, এই দুটা খুবই কমন। এর বাইরে হাইপোথ্যালামিক কিছু ডিসঅর্ডার আছে, এগুলো ওয়েট গেইন করে। ইনসুলিনোমা নামে একটা কন্ডিশন আছে, এটাও কিন্তু ওয়েট গেইন করতে পারে। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আরেকটা ইস্যু একটু বলি, যে তাহলে তার জার্ড হতে পারে। জার্ডের ক্ষেত্রে কিভাবে আমি কনফার্ম করি? এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, পাশাপাশি আমরা 24 আওয়ার্স পিএইচ মনিটরিং করে দেখতে পারি। ওকে, 24 আওয়ার্স পিএইচ মনিটরিং করে কিন্তু আমরা এটা চেক করে অনেক সময় বুঝতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, একটা রুগী আমাদের কাছে এসেছে প্রচন্ড পরিমাণে লুজ স্টুল, একদম পানির মতো ডায়রিয়া। এই ডায়রিয়ার সাথে তার জয়েন্ট পেন আছে, তার ওয়েট লস আছে। যখন কোনো ডায়রিয়ার সাথে তার জয়েন্ট পেন থাকবে, মর্নিং স্টিফনেস থাকবে, ব্যাক পেন থাকবে, ওয়েট লস থাকবে, মনে রাখতে হবে এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ হতে পারে। ওকে, ইনফ্লামেটরি বাউল ডিজিজের দুইটা রূপ আছে, একটা ক্রনস আর একটা আলসারেটিভ কোলাইটিস। ক্রনসের ক্ষেত্রে কমনলি এটা ইনভলভ করে মুখ থেকে শুরু করে পেরিয়ানাল রিজন পর্যন্ত যে কোনো জায়গা, যদিও রেকটামে অত ইনভলভমেন্ট করে না। ক্রনসে স্কিপ লেশন হতে পারে এবং ক্রনসে জিআইটি সবগুলো লেয়ার ইনভলভ করতে পারে। যেহেতু জিআইটি সবগুলো লেয়ার ইনভলভ করে, এখানে অনেক সময় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ফিস্চুলা, যত রকম এখানে ফিস্চুলা, ফিশারিং, এগুলো ক্রনসের বৈশিষ্ট্য। ওকে, এবং ক্রনসের ক্ষেত্রে পেরিয়ানাল এবং ওরাল ক্যাভিটি ইনভলভমেন্ট হতে পারে। অন দ্য আদার হ্যান্ড আলসারেটিভ কোলাইটিস এটা রেকটাম থেকে শুরু করে লার্জ গাটটা ইনভলভ করে। টিপিক্যালি পেরিয়ানাল এবং স্মল গাটে আলসারেটিভ কোলাইটিস ইনভলভ করে না। ক্রনসের বৈশিষ্ট্য ওয়াটারি স্টুল সাথে অ্যাবডোমিনাল পেন। আলসারেটিভ কোলাইটিসের বৈশিষ্ট্য একদম ব্লাডি ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়ার সাথে মিউকাস, এটা আলসারেটিভ কোলাইটিসের বৈশিষ্ট্য। ওকে, এই দুটাকেই আমরা একসাথে বলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আর ইনফ্লামেটরি বাউল ডিজিজ থেকে একটা আর্থ্রাইটিস ডেভেলপ করে, উই কল ইট এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস একটা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। এই সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের 4টা টাইপ মনে রাখতে হবে। ওকে, এটা কিভাবে আমরা মনে রাখি? একটা মনে রাখি হচ্ছে, আমরা আসলে রেপ দিয়ে মনে রাখতাম, RAPE, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, আরেকটা এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। এই 4টা আর্থ্রাইটিস কমনলি এটা ব্যাক পেন করতে পারে, সাথে মর্নিং স্টিফনেস নিয়ে আসতে পারে। এবং এই যে জয়েন্ট ইনভলভমেন্ট গুলো হবে, এগুলো অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকবে। জয়েন্ট ইনভলভমেন্ট গুলো সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট উইথ মর্নিং স্টিফনেস টিপিক্যালি পাওয়া যায় রিমাটয়েড আর্থ্রাইটিসে। অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগো আর্থ্রাইটিস, মানে 2 থেকে 4টা জয়েন্ট, টিপিক্যালি পাওয়া যায় সেরোনেগেটিভ আর্থ্রাইটিসে। সেরোনেগেটিভ আর্থ্রাইটিসে HLA-B27 পজিটিভ থাকতে পারে। একটা রুগী ডায়রিয়া নিয়ে আসছে, রাত্রের বেলায় ডায়রিয়া হয় না, ওয়েট লস হয় না, কমনলি মনে রাখতে হবে এটা ইরিটেবল বাউল সিনড্রোম। এটা হচ্ছে IBS এর জন্য। IBS অনেক সময় ব্যথা নিয়ে আসতে পারে, অনেক সময় ডায়রিয়া নিয়ে আসতে পারে, অনেক সময় কনস্টিপেশন নিয়ে আসতে পারে। এই 3 ভাবে কিন্তু IBS প্রেজেন্ট করতে পারে। ওকে, এটা একটু মনে রাখবো আলাদা করে। একটা রুগী প্রচন্ড পেটে ব্যথা, প্রচন্ড পেটে ব্যথা, একদম এই ব্যথা কোনোভাবেই সলভ করতে পারছি না, এই ব্যথাটা পিছনের দিকে চলে যাচ্ছে, এটা প্যানক্রিয়াটাইটিসের জন্য। একটা কথা বলি, প্যানক্রিয়াটাইটিসের পেনটা মোস্ট সিভিয়ার পেন, এটা রেডিয়েট করে ব্যাকে, ঠিক আছে? টিপিক্যালি ব্যাকে রেডিয়েট করে। 2 নাম্বার পয়েন্ট অফ ভিউ,
প্যানক্রিয়াটাইটিসের যে পেনটা এটা এপিগ্যাস্ট্রিক রিজনে হয়। 3 নাম্বার এই পেনটা রিফ্র্যাক্টরি, ইউজুয়ালি সেন্ট্রালি অ্যাক্টিং ওপিওয়েড ছাড়া তেমন একটা রেসপন্স করে না। আমরা এক্সামিনেশন করলে কি পাবো? প্যানক্রিয়াটাইটিস একটা মানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া যদি 3টার মধ্যে 2টা ক্রাইটেরিয়া পজিটিভ থাকে তাহলে প্যানক্রিয়াটাইটিস। একদম টিপিক্যাল পেন, এই পেনের সাথে লাইপেস অ্যামাইলেস 3-fold বেড়ে যেতে হবে, লাইপেসটা অনেক বেশি বেড়ে গেছে অথবা অ্যামাইলেসটা বেড়ে গেছে, আর অবশ্যই কোনো না কোনো ইমেজিং এ হতে পারে, আল্ট্রাসনো হতে পারে, সিটি স্ক্যান, এখানে প্যানক্রিয়াসটা সোলেন থাকতে হবে, না হলে আমি প্যানক্রিয়াটাইটিস স্ট্যাবলিশ করতে পারবো না। এই পয়েন্টটা মনে রাখতে হবে। 2 নাম্বার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, একটা প্যানক্রিয়াটাইটিস বারবার হচ্ছে, বারবার হলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না, মানে ব্যথা হয় কিন্তু অন্য ঝামেলা হয় না। কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে রোগীর কমপ্লিকেশন ডেভেলপ করে, ম্যাল অ্যাবজর্পশন থাকতে পারে, কারণ প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট মানে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো কাজ করে না, তাহলে পেশেন্টের ফ্যাটগুলো অ্যাবজর্পশন হবে না, প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত ডায়রিয়া হবে। উই কল ইট ফাউল স্মেলিং স্টিয়াটোরিয়া। ফাউল স্মেলিং স্টিয়াটোরিয়া মানে একদম তৈলাক্ত, মানে পায়খানা যেটা একদম প্যানের সাথে লেগে থাকে, প্রচন্ড দুর্গন্ধ, এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে হতে পারে। আর কি কারণে হতে পারে? রোগী যদি দেখা যায় গমের রুটি, পাস্তা এগুলো খাওয়ার পরে হয়, তার এটা সিলিয়াকের জন্য হতে পারে। ওকে। 3 নাম্বার, যদি একটা পেশেন্ট অ্যাপারেন্টলি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় অফ দিস ফাউল স্মেলিং স্টিয়াটোরিয়া, একটা ইনফেকশনের কথা মনে রাখবে, সেটা হচ্ছে জিয়ারডিয়া। এখানেও কিন্তু এই প্রবলেমটা কমনলি ডেভেলপ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, একটা রুগী রেকটাল ব্লিডিং নিয়ে আসছে, একদম ফ্রেশ রেকটাল ব্লিডিং, তার এটা কমনেস্ট কজ কি? লোকাল কোনো হেমোরয়েড থাকতে পারে, লোকাল কোনো হেমোরয়েড ফ্রেশ, মানে ফোটা ফোটা পাররেক্টাল ব্লিডিং এর অন্যতম প্রধান কারণ। আর কি কি কারণে হতে পারে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং? এটা হতে পারে যদি ওই লোকাল রিজনে কোনো ডাইভার্টিকুলা থাকে, ডাইভার্টিকুলাতে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং হতে পারে। ওকে। একটা মানুষের যদি ব্ল্যাক টারি স্টুল পাওয়া যায়, একদম কচকচে কালোর মতো পায়খানা, তাহলে একটা কি হতে পারে? ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ থেকে হতে পারে। আর 2 নাম্বার যদি রাপচার এসোফেজিয়াল ভ্যারিক্স থাকে, তাহলে এই ঘটনাটা কমনলি ডেভেলপ করতে পারে। ওকে। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কমন কিছু কমপ্লিকেশন অ্যাপার্ট ফ্রম ম্যাল অবজর্পশন, মনে রাখতে হবে এখানে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের পাশাপাশি যে কারণে ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, এন্ডোক্রাইন প্যানক্রিয়াসটাও ড্যামেজ হয়ে যায়, তাহলে কি হতে পারে? এই পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। ওকে। এই ইস্যুটা একটু আলাদা করে আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এবার আরেকটা কিছু, এবার পরবর্তী একটু ইয়েতে আসি, লিভার ডিজিজ। লিভার ডিজিজে কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে পেশেন্টের একটা ক্রনিক লিভার ডিজিজের কি কি বিষয় আছে বা কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে ক্রনিক লিভার ডিজিজে কি নিয়ে আসতে পারে? অ্যাসাইটিস নিয়ে আসতে পারে। একটা রোগী অ্যাসাইটিস নিয়ে আসছে, এর কমনেস্ট কারণ কি? কমনেস্ট কারণ হচ্ছে ডিকম্পেনসেটেড সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন। 2 নাম্বার কি হতে পারে? এটা যক্ষার জন্য হতে পারে, ইন্ট্রা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস। 3 নাম্বার কি কারণে হতে পারে? লিম্ফোমার জন্য। 4 নাম্বারে কি হতে পারে? ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি উইথ মেটাস্ট্যাসিস টু দ্য পেরিটোনিয়াম। এগুলো অ্যাকর্ডিং টু সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে মিলিয়ে রাখতে হবে। ঠিক আছে? এবার 2 নাম্বার বিষয়, একটা মানুষের সিএলডি আছে, সিএলডি তে কিছু জিনিস মনে রাখতে হবে, যে সিএলডি তে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। ওকে। প্রেজেন্টিং কমপ্লেনের মধ্যে প্রথম কথা হচ্ছে, একটা সিএলডি যে ডিটোরিয়েট করছে, সিএলডি যে ডিকম্পেনসেশনের মধ্যে যাচ্ছে, আমি কিভাবে বুঝবো? একটা বুঝবো হচ্ছে জন্ডিসের মাধ্যমে, ঠিক আছে, যে লিভার কাজ করছে না। 2 নাম্বার বুঝবো এনসেফালোপ্যাথির মাধ্যমে। 3 নাম্বার বুঝবো ব্লিডিং ম্যানিফেস্টেশনের মাধ্যমে, যার মাধ্যমে বুঝবো লিভারটা কাজ করছে না। তাহলে ইনক্রিজিং জন্ডিস, অ্যাসাইটিস, ব্লিডিং ম্যানিফেস্টেশন, এনসেফালোপ্যাথি, তার মানে লিভারটা আলটিমেটলি এখানে প্রপারলি কাজ করতে পারছে না। ওকে। একটা মানুষের যদি মানে লিভার ডিজিজ থাকে, তাহলে কি কি ফিচার থাকবে? এমনি ইন জেনারেল আমরা স্টিগমাটা অফ সিএলডি পাবো। ওকে। স্টিগমাটা অফ সিএলডি গুলো আলাদা করে মনে রাখতে হবে। আর এনকেফালোপ্যাথির অ্যাসেসমেন্ট আমরা কেমনে করি? ফ্ল্যাপিং ট্রেমরের মাধ্যমে দেখার চেষ্টা করি। ঠিক আছে? তাহলে স্টিগমাটা অফ সিএলডি আর হচ্ছে এনসেফালোপ্যাথির অ্যাসেসমেন্ট, এই পয়েন্টগুলো একটু আলাদা করে আমাদেরকে জানতে হবে। ওকে। একটা রুগী আমার কাছে আসছে, একদম চোখ হলুদ হয়ে গেছে, কোন কোন কারণ জড়িত একটা চোখ হলুদ হয়ে যাওয়ার জন্য? সাথে পেটের ডান পাশে ব্যথা, জ্বর। তাহলে এগুলোর মধ্যে অ্যাকিউট কারণে হেপাটাইটিস এ, বি, ই, এই 3টা কারণ মনে রাখতে হবে, অ্যাকিউট হেপাটাইটিস করতে পারে।
2 নাম্বার কিছু ঔষধের জন্য হতে পারে, হার্বালের জন্য হতে পারে অ্যাকিউট হেপাটাইটিস। আবার কি কারণে হতে পারে, ধরো কোন একটা পেশেন্ট অ্যালকোহল খাচ্ছে, অ্যালকোহলিক হেপাটাইটিস হতে পারে। একটা রুগী হেপাটাইটিস, সাথে সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া আছে, এটা লেপ্টোস্পাইরার জন্য হতে পারে। লেপ্টোস্পাইরাও কিন্তু খুবই ফেভারিট একটা কারণ। ওকে, একটা লিভার রুগী দেখা যাচ্ছে ড্রাউজিনেস নিয়ে আসছে বা হেডেক নিয়ে আসছে, তাহলে মনে রাখতে হবে এটা এনসেফালোপ্যাথি হতে পারে। এনসেফালোপ্যাথির কারণগুলো মনে রাখবা, কোন কোন কারণে এনসেফালোপ্যাথি ডিটোরিয়েট করতে পারে। এটা আমি যেভাবে মনে রাখতাম, BCDEF। যদি একটা লিভারের রোগী কোনো কারণে ব্লিডিং নিয়ে আসে, যেহেতু ধরো হেমাটেমেসিস ম্যালেনা বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, তাহলে কিন্তু প্রোটিন ব্লিডিং মানেই প্রোটিন লোড, তাহলে প্রোটিন লোড হলে পেশেন্টের কিন্তু এনসেফালোপ্যাথি অ্যাগ্রেভেট করতে পারে। সিতে কনস্টিপেশন, ডিতে কোনো কারণে যদি ডিহাইড্রেশন হয়, কেন ডিহাইড্রেশন হবে, ডায়ুরেটিক দিলে বা প্যারাসিনথেসিস করলে। ইতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা হাইপোক্যালিমিয়ার জন্য। হাইপোক্যালিমিয়া কেন হতে পারে একটা সিএলডি রোগীতে, অ্যালডোস্টেরন বেড়ে গেলে অথবা ডায়ুরেটিকের মধ্যে যদি ফুরসামাইড দাও, তাহলে এই কন্ডিশনে হতে পারে। আর এফে হচ্ছে ফিভার, কোনো ইনফেকশন যদি একটা সিএলডি রোগীর ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু এনসেফালোপ্যাথি অ্যাগ্রেভেট করতে পারে। একটা এনসেফালোপ্যাথির প্রধান কাজ কি, প্রধান কাজ হচ্ছে রোগীর বাউলকে ক্লিন করা। বাউলকে কিভাবে ক্লিন করব, ল্যাকটুলোজের মাধ্যমে। ল্যাকটুলোজের কি কাজ করে, এটা অসমোটিক ল্যাক্সেটিভ, একটা পিএইচ কমিয়ে দেয়। যত পিএইচ কম হবে, কোলোনিক অ্যামোনিয়া গুলো কাজ করতে পারবে না, অ্যাবজর্পশন করতে, কোলোনিক ব্যাকটেরিয়া গুলো অ্যামোনিয়া অ্যাবজর্পশন করতে পারবে না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করতে পারে। 2 নাম্বার রিফাক্সিমিন নামে একটা ওষুধ এই কন্ডিশনে আমরা ব্যবহার করে থাকি। ভ্যারিসেলাল ব্লিডিং, একটা সিএলডি রোগী হেমাটেমেসিস ম্যালেনা নিয়ে আসছে, আমার প্রধান কাজ কি, প্রধান কাজ হচ্ছে রোগীকে ইমিডিয়েটলি সাপোর্ট দেওয়া, তার ব্লাড প্রেশারকে নর্মালাইজ করা, ইমিডিয়েটলি ফ্লুইড দেওয়া, ইমিডিয়েটলি ব্লাড গ্রুপিং RH টাইপিং করে ব্লাড ট্রান্সমিশন দেওয়া, রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিনিক্যালি স্ট্যাবল করে এন্ডোস্কোপি করা, এন্ডোস্কোপি করে ভ্যালিসেলার লাইগেশন পয়েন্ট ভ্যারিক্স গুলোকে চেক করা এবং ব্যান্ড লাইগেশন করে দেওয়া। ঠিক আছে, তাহলে ব্যান্ড লাইগেশন করে আমি আলটিমেটলি এটাকে সর্ট আউট করতে পারি। ওকে, সিএলডি তে পোর্টাল হাইপারটেনশন হয়। পোর্টাল হাইপারটেনশনের বৈশিষ্ট্য কি, আমরা দুইটা বৈশিষ্ট্য, একটা ভ্যারিসেলার ব্লিডিং, ওকে, 2 নাম্বার অ্যাসাইটিস হতে পারে, স্প্লিনোমেগালি পাওয়া যেতে পারে। ওকে, তাহলে পোর্টাল হাইপারটেনশনকে প্রিভেন্ট করার জন্য আমরা কি দিই, বিটা ব্লকার ব্যবহার করি। কমনলি ওয়ার্ডে যে বিটা ব্লকারটা ব্যবহার করা হয়, প্রোপাননল। প্রোপাননল ড্রাগটা এই কন্ডিশনে কমনলি ব্যবহার করা যেতে পারে। ওকে, এখন তোমাদেরকে ধরো ভালো মার্কস দেওয়ার জন্য স্যাররা জিজ্ঞাসা করলো যে ধরো একটা পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, তুমি তো প্রোপানল দিতে পারবে না, তখন তুমি কি ড্রাগ চুজ করবা, তখন তুমি নাইট্রেট বা অন্য কোনো এজেন্ট অ্যাজ এ ট্রিটমেন্ট অপশন হিসেবে ব্যবহার করতে পারো। ঠিক আছে, এইটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, BC ভাইরাসের ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে, আর C ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনেশন আছে। সরি, B ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনেশন আছে। এখন একটা কথা বলি, একটা সিএলডি রোগী প্রচুর কালো হয়ে গেছে, কি কারণ মাথায় রাখবা, মনে রাখবা এটা হিমোক্রোমাটোসিসের জন্য হতে পারে। হিমোক্রোমাটোসিসের রোগী কিন্তু কালো হয়ে যায়। আর কি কি কারণে একটা সিএলডি রোগী কালো হয়ে যেতে পারে, হতে পারে প্রাইমারি বিলিয়ারি সিরোসিসের জন্য, এটার জন্য রোগী কালো হয়ে যেতে পারে। একটা ইয়াং এজের বাচ্চা হাতে কাঁপুনি আছে সাথে সিএলডি, কেন হতে পারে, উইলসন ডিজিজের জন্য হতে পারে। উইলসন ডিজিজে কিন্তু সিএলডি ডেভেলপ করতে পারে, এই কথাটা মনে রাখতে হবে। একটা সিএলডি রোগী, আমরা সিএলডি রোগীতে সাধারণত লিভার কখনো প্যালপেবল পাই না, এটা কালকে মোটামুটি অনেকজনকে জিজ্ঞাসা করছে। সিএলডি রোগীতে সাধারণত লিভার প্যালপেবল পাই না। কোন একটা সিএলডি রোগীতে যদি আমি লিভার কোনো কারণে প্যালপেবল পাই, কি কারণ মনে রাখবো, কমনলি মনে রাখবো যে এই সিএলডির সাথে কোনো হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করেছে কিনা। সো হেপাটোসেলুলার কার্সিনোমা অন দ্য টপ অফ সিএলডি, এটা লিভারকে প্যালপেবল করতে পারে একটা সিএলডি রোগীর ক্ষেত্রে। ওকে, আর কি কারণে হতে পারে, অ্যালকোহলের জন্য হতে পারে। অ্যালকোহলের জন্য কমনলি লিভার প্যালপেবল হতে পারে যদি সিএলডি হয়। আরেকটা হতে পারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এখানেও কিন্তু লিভার প্যালপেবল পাওয়া যেতে পারে। এই 3টা কারণ আমরা কমনলি মনে রাখবো। এরপরে যদি আরো কিছু বলতে হয়, রুগী যদি একটু কালো হয়ে যায়, হিমোক্রোমাটোসিসের কথাটা মনে রাখতে হবে, এখানেও লিভার কিন্তু প্যালপেবল হয়ে যেতে পারে। ওকে, একটা রুগী আমাদের কাছে আসছে খুবই মানে একদম সাদা হয়ে গেছে, পেল হয়ে যাচ্ছে, সাথে কিছু ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে। ওকে, ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে, আমি দেখতে পাচ্ছি মুখে কিছু ইনফেকশন আছে।
রুগীর কোনো অর্গানোমেগালি নাই, রুগীর কোনো বনি টেন্ডারনেস নাই, তাহলে একটা কথা অলওয়েজ মনে রাখতে হবে, এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে অর্গানোমেগালি, বনি টেন্ডারনেস কোনোটাই কোনো কিছু পাওয়া যায় না। তখন আমাকে আলটিমেটলি কি করতে হবে, ইমিডিয়েটলি একটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যদি ক্লিনিক্যালি সন্দেহ করতে হয়, আমি একটা রেটিকুলোসাইট করব। রেটিকুলোসাইট কি জিনিস? এটা ইম্যাচিউর আরবিসি। ইম্যাচিউর আরবিসি বলতে আমি কেন এটা করব, অনেকগুলো কারণ আছে। বডির মধ্যে ঝামেলার জন্য, বডির ভেতরে ঝামেলা, বোন মেরোতে কোনো সমস্যা নাই, বডির মধ্যে ঝামেলার জন্য প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে। এই কন্ডিশনে একটা কথা অলওয়েজ মনে রাখবা, যে রেটিকুলোসাইট প্রোডাকশন অনেক বেশি বেড়ে যাবে, কারণ বোন মেরো ঠিক আছে। বোন মেরো যতদিন পর্যন্ত ঠিক থাকবে, রেটিকুলোসাইট প্রোডাকশন একটা অ্যাপ্লাসিয়াতে বাড়বে। ওকে, আর একটা পেশেন্টের অ্যাপ্লাসিয়া মানে প্যানসাইটোপেনিয়া, কিন্তু রেটিকুলোসাইট বাড়ে নাই, তার মানে বুঝতে হবে ডিফেক্ট ইজ ইন দ্য ফ্যাক্টরি ইটসেলফ, তার মানে বোন মেরোতেই প্রবলেম। তাহলে আবার বলছি, প্যানসাইটোপেনিয়া কোন একটা মানুষের, যে মানুষের রেটিকুলোসাইট প্রোডাকশন অনেক বেশি, আমি টেস্ট করে দেখলাম, তাহলে প্রবলেম পেরিফেরাল ডিস্ট্রাকশন, হাইপারস্পিরিজম সহ অনেক কারণে এই ঘটনাটি ঘটতে পারে। আমি দেখতে পেলাম একটা মানুষের প্যানসাইটোপেনিয়া, তো রেটিকুলোসাইট প্রোডাকশন কম, তাহলে এই পেশেন্টের বোন মেরোতে ইজ দ্য প্রবলেম। তখন তুমি কি করবা, বোন মেরো বায়োপসি করলে যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থাকে, তাহলে ইউল গেট এখানে কোনো ম্যারোসেল পাবো না, ফ্যাট পাবো শুধু। তাহলে একটা কথা বলি, হোয়াট ইজ বায়োপসি এন্ড এফএনএসি? নর্মালি বোন ম্যারোতে আমরা যেটা করি, অ্যাসপিরেশন করি, এটা বায়োপসি করি না, অ্যাসপিরেশন করি। অ্যাসপিরেশন করলে অনেক সময় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কিছু পাওয়া যায় না, তখন আমরা কি করি, বোন ম্যারো বায়োপসি করি। কিভাবে বায়োপসি করতে হয়? ট্রিফাইন বায়োপসি করতে হয়। তাহলে নর্মালি বোন ম্যারোতে যে টেস্টটা আমরা করি, কোন কোন কন্ডিশনে করি? লিউকেমিয়াতে করি, তাই না? লিউকেমিয়াতে করি, লিম্ফোমাতে করি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতেও আমরা ইনিশিয়ালি করি, যদিও এটা টিপিক্যাল টেস্ট না। তাহলে আমরা ইনিশিয়ালি করি এফএনএসি, যেটা অ্যাসপিরেশন করি নিডিল দিয়ে, তোমরা সবাই যেটা জানো। কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যখন বোন ম্যারোতে আমরা অন্য কোনো কজ দেখতে চাই, তখন উই নিড টু ডু দ্য বায়োপসি। এই কথাটা মনে রাখতে হবে। ওকে, একটা রুগী আমাদের কাছে আসছে, জ্বর, প্রচুর জ্বর। জ্বরের পরে আমি দেখলাম তার কিছু ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে, দাঁতের মাড়ি দিয়ে ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে জ্বরের পরে। তাহলে কি কি কারণ হতে পারে? একটা কারণ আমরা খুবই কমনলি জানি, ডেঙ্গিতে হতে পারে, তাই না? বা যে কোনো ভাইরাল হেমোরেজিক ফিভার লিডিং টু থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে হতে পারে। কিন্তু যদি এরকম হয়, একটা মানুষের কয়েকদিন আগে জ্বর ছিল, জ্বর ভালো হয়ে গেছে, এখন জেনারেলাইজ তার একটু পিটিক্যাল স্পট আছে, এবং আমি দেখতে পাচ্ছি তার কিছু নাক দিয়ে ব্লিডিং, গলা মানে মুখ দিয়ে ব্লিডিং, তারপর দেখা যাচ্ছে হেমাচুরিয়া, তারপর দেখতে পাচ্ছি তার ব্ল্যাকটার স্টুল। ঠিক আছে, এটা কেন হতে পারে? এটা হতে পারে থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য। থ্রম্বোসাইটোপেনিয়ার ক্ষেত্রে কমনেস্ট যে কারণটা জ্বরের পরে হয়, উই কল ইট ইমিউনো থ্রম্বোসাইটোপেনিক পারপুরা বা আইটিপি। এই কন্ডিশনটা আমাদেরকে মনে রাখতে হবে। ইমিউনো থ্রম্বোসাইটো মানে ইমিউনো থ্রম্বোসাইটো, আমার কথা শোনা যাচ্ছে? ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া। শোনা যাচ্ছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইট ইজ ইমিউনো থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এই ইস্যুটা একটু আলাদা করে জানতে হবে। তাহলে এটা হচ্ছে ইমিউনো থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এই ইস্যুটা আমাদেরকে একটু আলাদা করে এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এটা একটা মিনিট জাস্ট। ওকে, তাহলে একটা হচ্ছে ইমিউনো থ্রম্বোসাইটোপেনিক পারপুরা বা আইটিপি। আইটিপির ক্ষেত্রে কি করব, আমি যখনই সিবিসি করে দেখব, সিবিসিতে দেখব যে পেশেন্টের প্রচুর পরিমাণে কি হয়েছে, কি দেখবো, প্লেটলেট কাউন্টটা কমে গেছে, ইউজুয়ালি 10,000-এর নিচে নেমে গেছে, 1-2 হাজারে চলে গেছে। আমি এখানে কি করতে পারি, একটা বোন ম্যারো করতে পারি। বোন ম্যারো করলে আমি দেখবো যেখানে প্রচুর পরিমাণে মেগা ক্যারিওসাইটোসিস আছে, যে প্লেটলেট প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে। 2 নম্বরে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে GP2B3 এর এগেনস্টে কোনো অ্যান্টিবডি আছে কিনা চেক করে দেখতে পারি। যে কোনো আইটিপির ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে স্টেরয়েড। কোন স্টেরয়েড এই কন্ডিশনে আমরা দিব? ডেক্সামিথাসোন দিতে পারি, বা মিথাইল প্রেডনিসোলন এই কন্ডিশনে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এই ইস্যুটা একটু জানতে হবে। আইটিপির ক্ষেত্রে একটা রুগী আসছে আমাদের কাছে,
এটা হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশনে কমনলি প্রেজেন্ট করতে পারে। তাহলে ব্লিডিং ম্যানিফেস্টেশন যদি থ্রম্বোসাইটের জন্য হয়, মনে রাখবে এখানে ব্লিডিং টাইমটা বাড়বে। কোয়াগুলেশন ফ্যাক্টরের প্রবলেমে যদি 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 কোনো কারণে হতো, এই কন্ডিশনে কিন্তু ক্লটিং টাইম প্রলং হতো। তাহলে আবার আমি বলছি, একটা মানুষের কোনো কারণে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া যদি কোনো কারণে হয়ে থাকে, তার কিন্তু ব্লিডিং টাইমটা বাড়ে। একটা মানুষের যদি কোনো কারণে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে ক্লটিং টাইমটা বাড়ে। আমরা একটু ইয়েটা দেখে নিই। যদি আমরা কোনো একটা মানুষের একটা মানুষের যদি কোনো কারণে প্লেটলেটে প্রবলেম থাকে, প্লেটলেটে প্রবলেম মানেই তার ব্লিডিং টাইমটা প্রলং হবে। একটা মানুষের যদি কোনো কারণে ক্লটিং টাইমে কোনো প্রবলেম থাকে, তার মানে সে তার কোয়াগুলেশন ফ্যাক্টরে দেয়ার ইজ প্রবলেম। এটা কেন জানি ডিস্টার্ব করছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনে চলে যাই। তাহলে একটা মানুষের যদি কোনো কারণে ক্লটিং টাইমের প্রবলেম থাকে, তাহলে তার কিন্তু কোয়াগুলেশন ডিফেক্ট বেশি থাকবে। মনে রাখবা, কোনো মানুষের যদি প্লেটলেট এর প্রবলেম হয়, তার সারফেস ব্লিডিং হবে, মানে তার পিঠে কি স্পট থাকবে, তার প্রচুর পরিমাণে সারফেস মানে ভিসেরাস সারফেস এখান থেকে ব্লিডিং হবে। হতে পারে এসোফেজিয়াল ব্লিডিং, হতে পারে হচ্ছে জিআইটি থেকে ব্লিডিং, এগুলো হতে পারে। মিউকোসা থেকে তার ব্লিডিং হবে। মেন কথা হচ্ছে এটা, কোন একটা মানুষের যদি কোয়াগুলেশন ফ্যাক্টর বেশি থাকে বা প্রবলেম থাকে, তাহলে তার প্রবলেম হবে ক্লটিং এ। তাহলে ক্লটিং এ প্রবলেম হলে তার ডিপ মাসল বা জয়েন্টে তার ব্লিডিং হতে পারে। এই ক্ষেত্রে ডিপ মাসল বা জয়েন্টে এই ক্ষেত্রে ব্লিডিং পাওয়া যেতে পারে। এই পয়েন্টটা জানতে হবে। ডিপ মাসল বা জয়েন্টে ব্লিডিং মানেই তার কিন্তু এই কন্ডিশনটা মনে রাখতে হবে। তাহলে আমি আবার বলছি, একটা মানুষ তোমার কাছে আসছে, এসে কমপ্লেন করছে যে তার কিছু পিটেকিয়াল স্পট আছে, এসোফেগাস থেকে তার রক্ত যাচ্ছে, বা তার ব্ল্যাক টেরি স্টুল হচ্ছে, বা তার হেমাটোমেসিস হচ্ছে। এই কন্ডিশনে কমনলি মনে রাখবে ব্লিডিং ইজ ডিউ টু সারফেস ব্লিডিং বা থ্রম্বোসাইটোপেনিয়া। আর যদি ডিপ জয়েন্ট থেকে ব্লিডিং হয়, কোনো হিমাথ্রোসিস আছে, জয়েন্ট সোয়েলিং আছে, সাথে রেডনেস, অথবা মাসুল হেমাটোমা আছে, সোয়াস হেমাটোমা বা ডিপ মাসুল হেমাটোমা, এই ক্ষেত্রে সবচাইতে কমনলি সাসপেক্ট করবে পেশেন্টের ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি আছে। ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হলে ইউ উইল গেট প্রলংগেশন অফ ক্লটিং টাইম। তখন পিটি এপিটিটি সবগুলো প্রলং হয়ে যাবে। ওকে। এবং আরেকটা জিনিস অলওয়েজ মনে রাখবা, যদি ব্লিডিং টাইম প্রলং হয়, তাহলে ইট ইজ ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া। যদি ব্লিডিং টাইম ক্লটিং টাইম সব জায়গায় কোনো সমস্যা থাকে, তাহলে একটা জিনিস মনে রাখবা, এটা ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ডিআইসি, যেটা সেপসিস সহ অনেক কারণে ডেভেলপ করতে পারে। একটা মানুষ রেগুলার বেসিসে মানে দেখা যায় মাংস খায় না, ঠিক আছে, মাংস খায় না মানে ভেগান, সে যদি আমাদের কাছে অ্যানিমিয়া নিয়ে আসে, কমনলি সাসপেক্ট করবা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে এমসিভি কাউন্টটা বেড়ে যেতে পারে। ওকে। এবং এই ক্ষেত্রে যখন আমি টেস্ট করব, B12টা উইল বি ডিক্রিজড। তাহলে B12টা ডিক্রিজড হলে আমরা কি পেতে পারি? যদি লম্বা সময় ধরে B12 ডিক্রিজ থাকে, উই ক্যান গেট সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন। তাহলে সেই ক্ষেত্রে কি ফিচার পাবো আমরা আগে আলোচনা করেছি। 2 নাম্বার, একটা রুগীকে মিথোট্রেক্সেট দিচ্ছ লম্বা সময় ধরে, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন ছাড়া, তার কিন্তু ফলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। ঠিক আছে। ফলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে কি মিথোট্রেক্সেট দেওয়া। ইট ক্যান কজ ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমি। একটা রুগী আমাদের কাছে ফিমেল পেশেন্ট আসছে, মাল্টিপল জয়েন্ট পেন, ওরাল আলসারেশন এবং হচ্ছে একটু ফটোসেন্সিটিভিটি নিয়ে। এটা এসএলইর জন্য হতে পারে। ফিমেলের ক্ষেত্রে এসএলই মনে রাখবা আর্থ্রালজিয়ার অন্যতম প্রধান কারণ। ওকে। এই ক্ষেত্রে একটা এসএলই রোগী যদি আবল তাবল কথা বলে, মনে রাখতে হবে এটা সিএনএস ইনভলভমেন্ট আছে কিনা। এটাকে আমরা বলি লুপাস সেরেব্রাইটিস। একটা এসএলই রোগী যদি হাইপার টেনশন নিয়ে আসে, এটা কিন্তু লুপাস নেফ্রাইটিসের জন্য হতে পারে। সেই কন্ডিশনে অলওয়েজ মনে রাখবা যে পেশেন্টের লুপাস নেফ্রাইটিসে প্রোটিনিউরিয়া নিয়ে তোমাদের কাছে কিন্তু প্রেজেন্ট করতে পারে। লুপাস নেফ্রাইটিসের রোগীর কমনলি কেম টু আস উইথ প্রোটিনিউরিয়া। ওকে। এই ক্ষেত্রে আমরা কিভাবে কনফার্ম করব? রেনাল বায়োপসির মাধ্যমে। একটা এসএলই রোগী কমনলি কিন্তু প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, অ্যাসাইটিস নিয়ে আসতে পারে। উই কল ইট পলিসেরোসাইটিস। পলিসেরোসাইটিস এসএলই ছাড়া আরো কয়েকটা কন্ডিশনে হতে পারে। এর মধ্যে কোনটা কোনটা? হাইপোথাইরয়েডিজম, লিম্ফোমা, টিবি। এগুলো একটু মনে রাখবা, এগুলো মাল্টিপল জায়গায় ইফিউশন অ্যাসাইটিস নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে। এই কয়েকটা ইস্যু আমাদেরকে জানতে হবে।
মানে এসএলই রিলেটেড। আচ্ছা, আর এরপরে কি, যদি মাল্টিপুল স্মল জয়েন্ট পেন, স্মল জয়েন্টের মধ্যে কোনটা কোনটাতে পেন আছে, ইট ইনভলভিং দ্য মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এবং প্রক্সিমাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে, হাতের মধ্যে মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট আর পিআইপি এই দুটাতে পেন আছে, তাহলে এটা কমনলি রিমাটয়েড আর্থ্রাইটিস। ডিআইপি তে মেনলি পেন আছে, কমনলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। মনে রাখবা, রিমাটয়েড আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস দুটাই কিন্তু ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। সো মর্নিং স্টিফনেস থাকবে, এক্সারসাইজে রুগী প্রচন্ড আরাম বলবে, রেস্টে রুগী প্রচন্ড ব্যথা বলবে। ওকে, অন দ্য আদার হ্যান্ড পিআইপি ডিআইপি তে পেন আছে, মানে পিআইপি তেও পেন আছে, ডিআইপি তেও পেন আছে, কিন্তু এই পেনটা মেকানিক্যাল পেন, মানে রেস্টে তেমন একটা প্রবলেম হয় না, এক্সারসাইজে ব্যথা বলে, তখন এটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস কমনেস্ট কজ অফ মেকানিক্যাল ব্যাক পেন, মেকানিক্যাল নি পেন, এ দুনিয়াতে পাওয়ার সবচাইতে কমনেস্ট কারণ। ওকে, যত রকম পেশেন্ট গুলো পাওয়া যায় ইউজুয়ালি ব্যাক পেন বা নি পেন বা হিপ পেন, এর মেজরিটি কারণগুলো হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। একটা রুগীকে লম্বা সময় ধরে স্টেরয়েড দিচ্ছি, আমি দেখতে পেলাম সে আর হাঁটতে পারছে না, ওকে, তাহলে মনে রাখতে হবে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ আছে কিনা। ওকে, লম্বা সময় ধরে স্টেরয়েড যদি কোনো রিমাটোলজিক্যাল কন্ডিশন বা অন্য কোনো কন্ডিশনে ব্যবহার করে, ইট ক্যান লিড টু অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ। তখন আমি ওই জয়েন্টের এক্সরে করে সন্দেহ করতে পারি যেই হিপে প্রবলেম, অথবা কনফার্মেশনের জন্য উই ক্যান ডু এমআরআই অফ হিপ জয়েন্ট। এটা মনে রাখতে হবে। একটা রুগী আমাদের কাছে আসছে প্রচুর পরিমাণে এই কি বলে গ্রেড টোটা, ঠিক আছে, গ্রেড টোটা ফুলে গেছে, সাথে ব্যথা, সকালবেলায় শক্ত হয়ে আছে, লাল হয়ে আছে, উই কল ইট গাউট। গাউট কমনলি গ্রেড টোতে ইনভলভ করতে পারে, নি জয়েন্টে ইনভলভ করতে পারে, ইট ইজ এ কজ অফ মোনোআর্থ্রাইটিস। মনে রাখতে হবে গাউটের পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কোন চিকিৎসা দিই, এনএসআইডস দিই। তবে একটা জিনিস মনে রাখবা, যদি একটা গাউটের পেশেন্ট কোনো কারণে কিডনিতে সমস্যা থাকে, তখন তাকে এনএসআইডস দেওয়া যাবে না। তখন আমি কি চিকিৎসা দিব, হয় স্টেরয়েড দিব অথবা কলকিচিন দিব। যদি অ্যাডভান্স সিকেডি থাকে, মানে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, তখন কলকিচিনও ব্যবহার করা যাবে না, তখন আমি শুধুমাত্র স্টেরয়েড দিতে পারবো। ওকে, তাহলে গাউটের একটা চিকিৎসা হচ্ছে পেন কিলার। পেন কিলার হিসেবে এনএসআইডস দিতে পারি, কলকিচিন দিতে পারি, আর স্টেরয়েড দিতে পারি। এই তিনটা কথা মনে রাখতে হবে। যদি একদম এন্ড স্টেজ রেনাল ডিজিজ থাকে, তখন কলকিচিনও দেওয়া যায় না, এনএসআইডস তো দেওয়া যাবেই না, উই ক্যান গিভ অনলি স্টেরয়েড। এটা স্যারদের খুব ফেভারিট প্রশ্ন, মানে ভালো মার্কস দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা কথা বলি, একটা গাউট যদি বারবার হয়, বছরে 2বার হয়ে গেছে, অথবা গাউটের সাথে তার কোনো স্টোন আছে, গাউটের সাথে তার কোনো টফাই আছে, গাউটের সাথে তার কোনো সিকেডি আছে, তাহলে ইউরিক অ্যাসিড লোয়ারিং এজেন্ট দিতে হবে। ঠিক আছে, ওখানে আমরা কোনটা ব্যবহার করতে পারি, অ্যালোপিরিনল ব্যবহার করতে পারি, ফেবুক্সোট্যাট ব্যবহার করতে পারি, রাসবুরিকেস, এরকম ড্রাগ আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটাও পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতে হবে। একটা রোগী রিমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আসছে, আমরা কি দিব, আমরা পেশেন্টকে দিব হচ্ছে স্টেরয়েড দিব উইথ মিথোট্রেক্সেট দিব ফর ডিএমআরডি। ডিএমআরডি কাজ করতে 6 সপ্তাহের মতো টাইম লাগে, মিন হয় স্টেরয়েড একটা ব্রিজিং থেরাপি হিসেবে ব্যবহার করবে। ওকে, একটা রুগী আমার কাছে আসছে, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, হাতে পায়ের চামড়াগুলো শক্ত হয়ে গেছে, ওকে, এবং রুগী ঠান্ডার মধ্যে গেলে প্রবলেম বলছে, ঠান্ডার মধ্যে গেলে হাত পা গুলো জ্বালা পোড়া করছে, ওই কল ইট রেনল্ডস ফেনোমেনন। রেনল্ডস ফেনোমেনন সাথে তার স্ক্লেরোসিস আছে, সাথে তার টাইটেনিং আছে, তার ডিসফেজি আছে, এই কন্ডিশনটাকে আমরা বলি সিস্টেমিক স্ক্লেরোসিস। ঠিক আছে, সিস্টেমিক স্ক্লেরোসিস কিন্তু ওয়ান অফ দ্য অ্যানাদার অটো ইমিউনো ডিসঅর্ডার, পয়েন্টটা মনে রাখতে হবে। একটা রোগী প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসছে, মাথা ব্যথার সাথে তার ঘাড়ে ব্যথা আছে, ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, মনে রাখতে হবে এটা মেনিনজাইটিসের জন্য। মেনিনজাইটিসের সাথে যদি কোনো রকম সিএনএস ইনভলভমেন্ট পাওয়া যায়, তাহলে এটা মেনিনগোএনকেফালাইটিস। কিভাবে বুঝবো, রুগীর যদি কোনো কনভালশন থাকে, রুগীর যদি কথা বলতে অসুবিধা থাকে, মানে যে কোনো রকমের কর্টিক্যাল লোবে কোনো প্রবলেম আছে, তাহলে এই কন্ডিশনে মেনিনগোএনকেফালাইটিস মনে রাখতে হবে। যে কোনো মেনিনগোএনকেফালাইটিস সিনারিওতে আমার একটা এমআরআই করা উচিত, প্রথমে সিটি স্ক্যানের পাশাপাশি এমআরআই করা উচিত, এবং অবশ্যই সিএসএফ স্টাডি করে দেখা উচিত যে এটা কি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, না ভাইরাল মেনিনজাইটিস, না ফাঙ্গাল মেনিনজাইটিস। একটা রুগী মাথা ব্যথা, জ্বর নাই, ঘাড় শক্ত হয়ে গেছে, তাহলে প্রচন্ড মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে গেছে কিন্তু জ্বর নাই, ফটোফোবিয়া নাই, মনে রাখতে হবে এই ঘাড় শক্ত হয়ে যাওয়া মাথা ব্যথার অন্য কারণেও হতে পারে। অন্য কারণের মধ্যে একটা অন্যতম সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কি, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস।
এই কারণগুলো একটু মনে রাখবে, হ্যাঁ। তাহলে যদি একটা পেশেন্ট সাবঅ্যারাকনয়েড হেমোরেজ থাকে, আমি কি করব? রোগীর একটা সিটি স্ক্যান করার চেষ্টা করব। সিটি স্ক্যানে আমি কিন্তু সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ডায়াগনোসিস করতে পারি। আর যদি 12 ঘন্টা পার হয়ে যায়, তাহলে অবশ্যই রোগীর একটু সিএসএফ স্টাডি করে দেখতে হবে যে এখানে সিএসএফ এর কালারটা একটু ইয়েলো হয়ে গেছে কিনা। এটা জ্যান্থোক্রোমিয়া বলে, ডিউ টু প্রেজেন্স অফ মানে আরবিসি ব্রেকডাউন প্রোডাক্ট। ওকে, এটা মনে রাখতে হবে। একটা রুগী হঠাৎ করে তার ডান পাশ দুর্বলতা নিয়ে আসছে, কমনেস্ট কারণ হচ্ছে কি, আমাকে জিজ্ঞাসা করতে হবে এটা সাডেন অনসেট কিনা। যদি সাডেন অনসেট রাইট সাইডের উইকনেস হয়, তাহলে এটা স্ট্রোক। যদি সাডেন অনসেট না হয়ে কয়েক ঘন্টার মধ্যে দুর্বলতা হয়েছে, তাহলে এটা ডিমাইলিনেশন। যদি কয়েক দিনের মধ্যে হয় বা কয়েক সপ্তাহের মধ্যে হয়, তাহলে এটা ইনফেকশনের জন্য হয়েছে। যদি কয়েক মাসের মধ্যে হয়, তাহলে এটা কোনো টিউমারের জন্য হয়েছে। পয়েন্টগুলো মনে রাখতে হবে। ওকে, সাডেন অনসেট যদি উইকনেস হয়, এটা দুই রকম স্ট্রোক হতে পারে, একটা ইসকিমিক স্ট্রোক, একটা হেমোরেজিক স্ট্রোক বা ইন্টারসেরেব্রাল হেমোরেজের জন্য স্ট্রোক। মনে রাখতে হবে, ইসকিমিক স্ট্রোকে রোগীর কিছু সিমটম থাকে না, মাথা ব্যথা থাকে না, বমি থাকে না, ঘাড় ব্যথা থাকে না, এগুলো টিপিক্যালি থাকে না। কিন্তু হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে প্রচন্ড হেডেক, ভমিটিং এগুলো থাকতে পারে। এগুলো যে একদম স্পেসিফিক সাইন তা না, এগুলো একটা সন্দেহ দিতে পারে। ওকে, এই দুইটা কন্ডিশনে আমার টেস্ট হবে নন কন্ট্রাস্ট সিটি। আমি যদি সিটি স্ক্যান করি হেডের, হেমোরেজ হলে আমি ইন্টারসেরেব্রাল হেমোরেজ হলে হেমোরেজ পাবো। আর যদি স্ট্রোক হয় 6 ঘন্টার মধ্যে আমি অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ পাবো না। তার ইসকিমিক স্ট্রোকে সিটি স্ক্যানে প্রথমে কোনো চেঞ্জ পাওয়া যায় না, কিন্তু ইন্টারসেরেব্রাল হেমোরেজ একদম আর্লিয়েস্ট সিটি স্ক্যানে চেঞ্জ পাওয়া যায়। তাহলে আর্লিয়েস্ট কিভাবে আমি বুঝবো একটা পেশেন্টের যে স্ট্রোক হয়েছে? আমি যদি এমআরআই করি, এমআরআই জিডব্লিউ যদি কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে করি, আর্লিয়েস্ট ইসকেমিক স্ট্রোক করে দেখতে পারি। কথাটা বোঝা গেল? কিন্তু একটা কথা মনে রাখবে, সিটি স্ক্যান করাটা খুব ইজি, খুবই কম খরচ এবং খুবই কম সময় লাগে। সিটি স্ক্যান করতে কয়েক সেকেন্ডের মধ্যে সিটি স্ক্যান হয়ে যায়, 1 মিনিটের মধ্যেই। কিন্তু একটা এমআরআই করতে, যে এমআরআই করো না কেন, ইট টেক্স অ্যাবাউট 1 আওয়ার। মোর ওভার এমআরআই ইজ কস্টলি। ওকে, সো এই জন্য সিটি স্ক্যান আমরা প্রথম টেস্ট হিসেবে, মানে স্ট্রোকে আমরা প্রথম টেস্ট হিসেবে সিটি স্ক্যানটা করে থাকি ইউজুয়ালি। ওকে, একটা স্ট্রোক যদি 3 থেকে 4 ঘন্টার মধ্যে চলে আসে, কমনলি 90 মিনিটের মধ্যে আমরা থ্রম্বোলাইসিস করতে পারি যদি এটা ইসকিমিক স্ট্রোক থাকে। কিন্তু ইন্টারসেরেব্রাল হেমোরেজ হলে আমরা থ্রম্বোলাইসিস করতে পারবো না, কারণ তার ব্লিডিং হয়েছে। এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে। একটা ইয়াং এজের ফিমেল চোখে ঝাপসা দেখছে, চোখে ব্যথা আছে। ওকে, আমি তার এক্সামিনেশন করে অপটিক নার্ভে সে দেখতে পাচ্ছে না বলে আমি বুঝতে পারলাম। মনে রাখতে হবে এটা মাল্টিপল স্ক্লেরোসিসের ফার্স্ট প্রেজেন্টেশনের জন্য এরকম প্রবলেম থাকতে পারে। ওকে, মাল্টিপল স্ক্লেরোসিসের যে প্রথম যে প্রেজেন্টেশন, এটাকে আমরা বলি ক্লিনিক্যালি আইসোলেটেড সিনড্রোম। এবং এই যে চোখে দেখতে পাচ্ছে না, সাথে চোখে ব্যথা, উই কল ইট অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিস, এই কথাটা মনে রাখতে হবে। ওকে, আমাদের যত মেনিনজাইটিস আছে, এই মেনিনজাইটিস গুলোতে আমরা কি চিকিৎসা দিই? কমনলি আমরা সেপ্ট্রাকজন 2 গ্রাম করে দিই, সাথে প্লাস মাইনাস ভ্যানকোমাইসিন উইথ স্টেরয়েড ফর 96 আওয়ার্স। আমি আবার বলছি, একটা পেশেন্ট মেনিনজাইটিস আছে, আমরা সেপ্ট্রাকজন 2 গ্রাম করে দিই, প্লাস মাইনাস ভ্যানকোমাইসিন, এর সাথে ডেক্সামিথাসন ফর 96 আওয়ার্স। এটাই আমরা টিপিক্যালি মেনিনজাইটিসের চিকিৎসার রেজিম। ওকে, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি, একটা কোন কোন কন্ডিশনে আমরা সেপ্ট্রাকজন 2 গ্রাম ওয়ার্ডে দিয়ে থাকি। এর মধ্যে তোমরা দুটা কারণ প্লিজ মনে রাখবা। একটা হচ্ছে মেনিনজাইটিস, এই পেশেন্টের 2 গ্রাম করে স্টেরয়েড দেওয়া লাগে। আরেকটা হচ্ছে এন্টেরিক ফিভার, এই পেশেন্টেও 2 গ্রাম করে স্টেরয়েড টিপিক্যালি আমরা দিয়ে থাকি। ঠিক আছে, রেস্ট ইন্ট্রাক্রানিয়াল প্রেসার, ধরো টিউমার আছে বা হেমোরেজ আছে, কোনো একটা পেশেন্টের ইন্ট্রাক্রানিয়াল প্রেসারটা বেড়ে গেছে, তাহলে যখনই ইন্ট্রাক্রানিয়াল প্রেসারটা কোনো একটা পেশেন্টের টিউমার বা হেমোরেজের জন্য বেড়ে যাবে, এর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার পাই আমরা। 1 নম্বরে হাইপারটেনশন, 2 নম্বরে ব্র্যাডিকার্ডিয়া, 3 নম্বরে প্যাপিলোইডিমা। এই 3টা ফিচার আমরা কমনলি পেতে পারি। ওকে, এটা তোমরা একটু মনে রাখবা। আমি এটা মেকানিজম আর আজকে আলোচনা করছি না, কারণ আমি আর কিছুক্ষণের মধ্যে শেষ করব। একটা রুগী আমাদের কাছে আসছে, প্রচন্ড দুর্বল লাগে। এই দুর্বলের মধ্যে রুগী বলে সন্ধ্যাবেলায় তার দুর্বলতাটা অনেক বেশি। ওকে, সন্ধ্যাবেলায় তার দুর্বলতা বেশি, চোখের পাতা পড়ে গেছে। তাহলে এই কন্ডিশনে আমাদেরকে মনে রাখতে হবে ইট কুড বি ডিউ টু মাইস্থেনিয়া গ্র্যাভিস। মাইস্থেনিয়া গ্র্যাভিসে রুগীর এই
কমপ্লেনটা প্রিডোমিনেটলি থাকতে পারে, যে প্রচন্ড দুর্বলতা, সন্ধ্যাবেলায় চোখের পাতাগুলো পড়ে যাচ্ছে, এটা এটা মাইস্থেনিয়া গ্র্যাভিসে হতে পারে। আর কোন কোন কারণে হতে পারে? ওপিসির কারণে হতে পারে। ওপিসির কারণেও কিন্তু এই দুর্বলতা, চোখের পাতা পড়ে যাওয়া হতে পারে। উই কল ইট ইন্টারমিডিয়েট সিনড্রোম। স্নেক বাইটেও হতে পারে। উই কল ইট নিউরোটক্সিক স্নেক বাইট। এটা আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আচ্ছা, এরপরে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, একটা রুগী ওসিপি খায়, কোন ফিমেল পেশেন্ট অলওয়েজ ওসিপি যারা খায় তাদের ক্ষেত্রে হাইপার কোয়াগুলেবিলিটির জন্য যে কোনো জায়গায় স্ট্রোক, যে কোনো জায়গায় থ্রম্বোসিস কিন্তু ডেভেলপ করতে পারে। ওকে, এটা ইএসআর এর যেমন ফারুক স্যার জিজ্ঞাসা করে, একটা রুগী ওসিপি সাথে প্রচন্ড বুকে ব্যথা, প্লুরাল ইফিউশনের মতো ফিচার, তাহলে এটা কিন্তু কি হতে পারে? পালমোনারি ইনফ্রাক্টের জন্য হেমোরেজ থাকতে পারে। ওকে, ওসিপি রোগী প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসছে, মনে রাখতে হবে সেরেব্রাল সাইনাস থ্রম্বোসিস হতে পারে, ভেনাস সাইনাস গুলো থ্রম্বোসিস নিয়ে রোগী চলে আসতে পারে। একটা রোগী ওসিপি খায় বা কোনো হাইপার কোয়াগুলেবিলিটি আছে, রোগী প্রচন্ড পেট ফুলে যাচ্ছে এবং সাথে জন্ডিস, তাহলে এটা বার্চিয়ারি সিনড্রোমের জন্য হতে পারে। এগুলো ভালো মার্কস পাওয়ার জন্য, এগুলো খুবই মানে ইয়ের প্রশ্ন না। সাইকিয়াট্রির মধ্যে দুটা জিনিস ভালো মতো পড়বে, একটা হচ্ছে সাইকোসিস এবং নিউরোসিসের মধ্যে পার্থক্য। সাইকোসিস মানে হচ্ছে পেশেন্ট নিজেই জানে না যে তার একটা প্রবলেম আছে। নিউরোসিসের ক্ষেত্রে রোগীর কিন্তু কগনিশনটা ইনট্যাক্ট থাকে। ওকে, সাইকোসিস ইজ টু সাইকিয়াট্রিক ইলনেস, অনেক মেডিকেল ইলনেসেও রোগীর কিন্তু নিউরোসিস হতে পারে। সাইকোসিসের প্রগনোসিস ইজ মোর ওর্স দ্যান নিউরোসিস। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। যখন একটা পেশেন্টের সিজোফ্রেনিয়া হয়, সিজোফ্রেনিয়া দুই রকম সিমটম থাকে, একটা পজিটিভ সিমটম আর একটা নেগেটিভ সিমটম। ওকে, পজিটিভ সিমটমের মধ্যে মনে রাখতে হবে চারটা সিমটম এই একটা সিজোফ্রেনিয়া রোগীর ক্ষেত্রে পাওয়া যেতে পারে। প্রথম সিমটম কি? থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন। ওকে, মনে হবে যে আমার সাথে কথা বলছে না, অন্য একজন মানুষ, অন্য দুইজন মানুষ নিজেদের মধ্যে কথা বলতেছে, তাহলে এটাকে বলে থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন। সেকেন্ড পারসনও হতে পারে। দুই নাম্বার এ, এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন এ। বিতে হচ্ছে আমার কোনো থট, এটা সবাই জেনে যাচ্ছে, ব্রডকাস্টিং, অথবা আমার চিন্তা ভাবনার মধ্যে কে একজন চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে, থট ইনসারশন, বা আমার মাথায় এটা ছিল কে একজন বের করে নিয়ে চলে গেছে, থট উইথড্রল। ওকে, তিন নাম্বার এটা হচ্ছে কন্ট্রোল ফেনোমেনন বা প্যাসিভিটি ফেনোমেনন, মানে আমার নিজস্ব কোনো ইয়ে নেই, আমি অন্যের দ্বারা পরিচালিত হচ্ছি, এটাকে আমরা বলি কন্ট্রোল ফিলিংস। আর লাস্টে ডিলিউশনাল ফেনোমেনন। ডিলিউশনাল ফেনোমেনন মানে কি? এমন একটা জিনিস যে জিনিসটা আসলে নাই, তুমি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছো, তারপরও সে সেই ডিলিউশন থেকে বের হতে পারছে না। ধরো কেউ একজন খুন করেছে, তুমি সামনে দেখিয়ে তাকে বুঝাই দিলে, ভিডিও দেখায়, এই দেখো এ কিন্তু এই খুনটা করেছে, তারপরে সে এটা বুঝতে পারছে না, সে বলছে না যে না আমি সে নিরপরাধ। সো দ্যাটস লাইক এ ডিলিউশনাল ফেনোমেনন। সো এই চারটা ফেনোমেনন কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলোকে আমরা বলি পজিটিভ সিমটম, অ্যাকিউট স্কিজোফ্রেনিয়া। দুই নাম্বার কিছু নেগেটিভ সিমটম থাকে, ক্রনিক সিজোফ্রেনিয়া। ও ঠিক আছে, এই পেশেন্টটা একদম উইথড্রল হয়ে যায়, কারোর সাথে কোনো যোগাযোগ রাখে না, কারোর সাথে কোনো কথাবার্তা বলে না, কোনো রকম লাইফে ড্রাইভ থাকে না কোনো কাজ করার, নিজেকে একদম আলাদা রুমে লুকিয়ে রাখে, কোনো কথা বলে না, দেখা যাচ্ছে বছরের পর বছর একই জামা পড়ে আছে। এগুলো হচ্ছে নেগেটিভ সিমটম। ওকে, তাহলে সিজোফ্রেনিয়া রোগীর ক্ষেত্রে তোমাকে কি চিকিৎসা দিতে হবে? অ্যান্টি সাইকোটিক দিতে হবে। তিন নাম্বার আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, একটা মানুষ ধরো পাতলা, তাও সে খাওয়া দাওয়া করে না, বলছে যে আমি মোটা হয়ে যাচ্ছি, রুগী একদম ক্যাকেকটিক হয়ে গেছে, তাও সে খাওয়া দাওয়া করতেছে না, বলছে আমি মোটা হয়ে যাচ্ছি। উই কল ইট অ্যানোরেক্সিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, তোমাদের লেভেলে এতটুকুই যথেষ্ট। দুই নাম্বার, একটা মানুষ মোটা কিন্তু খাওয়া দাওয়া করে, বমিও করে, ওজনে চেঞ্জ হচ্ছে না, খাচ্ছে বমি করছে, উই কল ইট বুলেমিয়া নার্ভোসা। এই দুটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? এখন আরো একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করি, একটা সাইকোটিক ডিসঅর্ডার, দুই নাম্বার হচ্ছে মানে ফাংশনাল ডিসঅর্ডার, ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার আর ম্যালিঙ্গারি। ফাংশনাল ডিসঅর্ডার মানে কি? আমার একটা রোগ আছে, আমি নিজে জানি না, বাট এটা কোনো অর্গানিক রোগ না। ধরো আমি বারবার জাস্ট কথার কথা বারবার আমার প্যালপিটেশন হয়, আমি নিজে বুঝছি না কেন প্যালপিটেশন হচ্ছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে কোনো রোগ খুঁজে পেল না। ধরো হার্টের একদম মানে ইসিজি, ইকো, এমআরআই, হলটার, দুনিয়ার যা যা পরীক্ষা সম্ভব, জেনেটিক স্ক্রিনিং সব করে কোনো সমস্যা পাওয়া গেল না, তারা বলল যে এটা একটা ফাংশনাল ডিজিজ। আমার প্যালপিটেশন হচ্ছে, আমার সিমটম আর ভেরি রিয়াল, কিন্তু আমি নিজে জানি না। ওকে, এটা হচ্ছে ফাংশনাল ডিজিজ।
যেটা সাইকিয়াট্রিক ইলনেস গুলো আমরা বলি। ওকে, 2 নাম্বার, আমার প্যালপিটেশন হচ্ছে, আমি ইচ্ছা করে, আমার আসলে হচ্ছে না, তো আমি যে বারবার বলছি কোনো কিছু হেল্পের জন্য, আমি বলছি যে হ্যাঁ আমার বুক ধরপড় করছে, বুক ধরপড় করছে, আমার কোনো ইস্যু আছে, ধরো আমি কোনো জিনিস অ্যাভয়েড করতে চাচ্ছি, যেমন আমি ধরো কালকে পরীক্ষা, আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, তাহলে আমাকে আমি বারবার যে ধরো ইয়েকে বললাম, স্যার দেখবো স্যার আমার প্যালপিটেশন হচ্ছে, কিন্তু আসলে প্যালপিটেশন নাই, আমার কোনো রোগ নাই, ইট ইজ ফ্যাকটিশিয়াস ডিজিজ। ফ্যাকটিশিয়াস মানে কি, রোগী জানে সে অসুস্থ না, তো সে ডেলিবারেটলি সিমটম প্রডিউস করছে। আর যদি আমি এর ডেলিবারেট সিমটম প্রডিউস করি কোনো গেইনের জন্য, আমার কোনো অর্থ দরকার, আমার কোনো সুবিধা দরকার, মানে কোনো কিছু অ্যাভয়েডেন্স নাই, কোনো সুবিধা দরকার, তখন এটাকে আমরা বলি ম্যালিঙ্গারি। ঠিক আছে, তাহলে 3টা ইস্যু মনে রাখতে হবে, একটা হচ্ছে সাইকিয়াট্রিক ইলনেস বা ফাংশনাল ডিজিজ, 2 নাম্বার পোস্ট ফ্যাকটিশিয়াস ডিজিজ, 3 নাম্বার ম্যালিঙ্গারি। একটা রোগী মানে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে প্রচন্ড একটু মন টন খারাপ, ভালো লাগে না, এটা হচ্ছে পোস্টপার্টাম ব্লু, এটা মেজরিটি মেয়েদের ক্ষেত্রে থাকতে পারে, এটা অনলি কাউন্সিলিং। ওকে, এর পরের যে ইয়েটা হতে পারে ডিপ্রেশন। ডিপ্রেশন কম হয়, এই পেশেন্টে দেখা যাচ্ছে ঘুমাতে পারছে না, রোগীর কোনো রকম আগ্রহ নাই, কিছুই নাই, এবং নেগেটিভ চিন্তা ভাবনা করতেছে, উই কল ইট পোস্টপার্টাম ডিপ্রেশন। আর রিয়ারলি যেটা হতে পারে পোস্টপার্টাম সাইকোসিস, নিজেরও ক্ষতি করতে পারে, ইভেন সে বাচ্চার ক্ষতি করতে পারে, উই কল ইট পোস্টপার্টাম সাইকোসিস। ঠিক আছে, ডার্মাটোলজির মধ্যে কমনলি এই 4-5টা কন্ডিশন যেগুলো আমি আগেই বলে দিয়েছি, এগুলো একটু তোমরা ভালো মতো দেখে যাবে। ঠিক আছে, সো আমার মনে হয় আজকে এই পর্যন্তই আমাদের ভাইবা কমন যে টপিকগুলো, তারপরে যে এক্সট্রা যে ভাইবা টপিকগুলো আছে এটা আমরা সাবসিকুয়েন্ট দিনগুলোতে তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করব, বা তোমাদের বিকালে যে রেজিস্ট্রার ক্লাস নিবে সে একটু হেল্প করার চেষ্টা করবে। সো কারো কোনো প্রশ্ন আছে? নামাজেরও সময় হয়ে গেছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার লং কেস গুলো যদি একটু Recording ছোট করে দিতেন। stopped. আচ্ছা, আমি একটু লং কেস সম্পর্কে বলি। লং কেস আসলে আগের দিনে যেগুলা যেগুলা সিলেক্ট করা হয়, ঠিক আছে, এগুলো মানে তোমাদেরকে বলে দেওয়া হয়, কিন্তু প্রবলেম হচ্ছে কি, ভোরবেলায় অনেক লং কেস থাকে না, আসলে ভোরবেলায় সিলেক্ট করা হয় মেজরিটি টাইমে, তোমাদের পরীক্ষা হলে বলে দেওয়া হবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। হোয়াট এভার লং কেস তোমরা পাচ্ছ, আমি যেগুলা তোমাদেরকে দেওয়া হয়েছে মানে ইয়ের মধ্যে, লিস্টের মধ্যে, এগুলোই থাকবে, এর বাইরে কোনো লং কেস থাকবে না। আর যেগুলো থাকবে পরীক্ষার দিন তোমার যখন লং কেস দিয়ে দেওয়া হবে, সাথে সাথে তোমাকে ফাইন্ডিংস কি আছে সবই বলে দেওয়া হবে, তোমরা খালি হিস্ট্রির প্রেজেন্টেশন আর প্রিপারেশনটা সুন্দর করে গুছিয়ে ফেলো। কথা বোঝা গেল? মানে আমি তোমাকে প্রবলেম বলি, আমি তোমাকে ধরো লং কেস জাস্ট ফর সেইং, আমি ধরো এখানে ইয়ে আছে, সাইদ আছে, সৈকত আছে, সৈকতকে তো আমি চিনি, সৈকতকে আমি বলে দিলাম যে এখানে লং কেস তোমার সিএলডি আছে, আমি বলে দিলাম, ওটা তোর পড়বে গ্যারান্টি না, কারণ ও তো তুলবে কার্ড। কথা বুঝছো না? তোমার তো 10টার মধ্যে যে কোনো একটাই পড়বে। সো তোমরা একটু লং কেস গুলো যেগুলো আছে সেগুলোর হিস্ট্রি গুলো সুন্দর করে একটু প্রিপেয়ার করো। এবং আমি তোমাকে একটা জিনিস বলি, সব স্যাররা খুবই ভালো, হ্যাঁ, বাড়ির স্যার একটু কড়া ভাবে লং কেস নেই, তারপরে সেটার ক্ষেত্রে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব। ওকে স্যার। ঠিক স্যার আছে, লং কেস লিখতে কত টাইম লাগে, মানে কত টাইম পাওয়া যায়? লং কেসে আসলে গতদিন যে কাজটি করেছে, এই যে তোমার সিনিয়র ভাইয়াপুদের যে ব্যাচটা ছিল, তাদের যে মানে ঘটনাটি ঘটাইছে সেটা হচ্ছে একজনই এসে লং কেস শর্ট কেস নিছে। আমার কথা বুঝতে পারছো? ধরো আমি এক্সামিনার, আমি এসে তোমার লং কেস নিচ্ছি, সেম পেশেন্টের শর্ট কেস নিচ্ছি, এটা প্রথম গ্রুপে করছে। প্রথম গ্রুপ মানে হচ্ছে কি, কালকে প্রথম গ্রুপে আসলে তো আমাদের এক্সামিনার ছিল না, কারণ ওখানে এক্সটার্নালরাও কেউ আসে নাই, 2জন এক্সটার্নালি কেউ আসে নাই, আর ফারুক স্যার তো ছিল না, 3জন এক্সামিনার ছিল না। ওখানে ওর জায়গায় পরীক্ষা নিছে হচ্ছে সাজ্জাদ স্যার ইউনিট 10-এর, তারপর পরীক্ষা নিছে হচ্ছে মুন্নি ম্যাডাম, হচ্ছে শারমিন ম্যাডাম, আর পরীক্ষা নিছে হচ্ছে ওই কি বলে ফারজানা ম্যাডাম ইউনিট 1-এর। তো দেখা যাচ্ছে তখন উনারা যেটা চিন্তা করেছে, একজনই লং কেস শর্ট কেস নিবে। ওকে, তো এটার ফলে যে ঝামেলাটা হয়েছে আমি বলি, এখন স্যার ম্যাডামরা কোনো কিছু চাইলে আমরা তো আর বাধা দিতে পারি না, আমার কথাটা তো বুঝো। তো এখন সেখানে যেটা ঝামেলা হয়েছে যে দেখা যাচ্ছে একটা মানুষের লং কেস শেষই হয়নি, সে মানে এক্সামিনেশনই লিখে নাই, কিন্তু ম্যাডাম এসে পরীক্ষা নিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে তো টাইম যে দেয় নাই, এটা তো আমরাও বুঝছি, ম্যাডামরাও তো বুঝছে। তো সেই ক্ষেত্রে সেটার জন্য পজিটিভলি একটা পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু আদারওয়াইজ যে কোনো দিনগুলোতে, সেটার কথা বাদ, অন্য দিনগুলোতে তোমরা লং কেসের জন্য 1 ঘন্টা টাইম মিনিমাম পাবা। বুঝতে পারছো? তোমার লং কেস দিতে দিতে 3 জায়গায় যাওয়া লাগবে, মেন কথা হচ্ছে এটা। ভাইবা তো আলাদা, লং কেস দেওয়ার সময় 3 জায়গায় যেতে হবে। যারা ফার্স্ট হাফ, আবার বলছি যারা ফার্স্ট হাফ কালকের জন্য, যারা ফার্স্ট হাফ তারা হচ্ছে শুরুতে ক্লিনিক্যাল দিবে, আর যারা সেকেন্ড হাফ তারা পরে ক্লিনিক্যাল দিবে। কথা বুঝছো?
এই প্যাটার্নটাই আমরা নর্মালি ফলো করার চেষ্টা করি। তারপর যদি কালকে সকালে সকালে স্যার চেঞ্জ করে, হোয়াট এভার ইট টেক্স, তুমি যখন প্রথমে লং কেস দিবা, লং কেস দেওয়ার পরে তুমি হচ্ছে এর মাঝখানে একবার পেডিয়াট্রিক্সে যে দুটো শর্ট কেস দিবা, আরেকবার মেডিসিনে এসে দুটো শর্ট কেস, মানে 2 থেকে 3টা শর্ট কেস দিবা, বুঝছো? দিয়ে আবার ব্যাক টু তোমার লং কেস প্রিপারেশন। তো ধরো তোমার জাস্ট ফর সেইং তোমার গোটা ভাইবার এই লং কেস শেষ করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। কথা বোঝা গেল? তো 2 থেকে 2.5 ঘন্টা যদি সময় লাগে, তুমি ধরো এই 3টা শর্ট কেসের দিতে তোমার লাগবে হাইয়েস্ট হচ্ছে 15 থেকে 30 মিনিট, হাইয়েস্ট 30 মিনিট। তারপরও তোমরা 1 ঘন্টা টাইম পাবা লং কেস রেডি করার জন্য, বুঝছো? এবং লং কেসে আমি একটু রিকোয়েস্ট করছি, তোমরা দয়া করে ফুল হিস্ট্রি লিখবা। ওকে, ফুল হিস্ট্রি সুন্দর করে গুছায় লিখবা। বোঝা গেল? সমস্ত জেনারেল এক্সামিনেশনের ফিচার গুলো লিখবা, এরপরে স্যালিন ফিচারটা লিখবা। স্যালিন ফিচারের পরে প্রভিশনাল ডায়াগনোসিস লিখবা, ডিফারেন্সিয়াল লিখবা, ইনভেস্টিগেশন লিখবা, ট্রিটমেন্ট লিখবা। কথা বোঝা গেছে? এটা একদম মানে প্রত্যেকটা পয়েন্ট যেন উল্লেখ থাকে খাতার মধ্যে, ঠিক আছে? স্যার কালকে কি বাড়ি স্যার ইসিজি নেবেন না এক্সট্রা বোর্ডে থাকবেন? এইটা আমি তোমাদেরকে একদম সকালে জানাতে পারবো, কারণ আচ্ছা স্যার। বিষয়টা হচ্ছে কি আমি বলি, সেটা হচ্ছে যে তোমাদের মানে এই যে ইয়েটা, তোমার তো একদম নিউ ব্যাচ, মানে তোমরা তো নিউ ব্যাচ, গতকালকে পরীক্ষাটা হচ্ছে অ্যাটিপিক্যাল, বুঝছো? মানে স্যারদের এক্সপেকটেশন ছিল যে মানে কি না কি এক্সপেক্ট করো, সে তুলনায় কম্পারেটিভলি অনেক অনেক ভালো পরীক্ষা দিয়েছে। মানে আমি যেটা তোমাকে বলবো, কেউ কেউ পরীক্ষা খুবই ভালো দিচ্ছে। সো তোমরা তো ফ্রেশ ব্যাচ প্লাস, মানে তোমাদের প্রথম দিন থেকে তো আমরা আশা করি যে ইউল ডু এক্সিলেন্ট। সো মানে এটা আমরা সকাল সকাল জানাই দিব। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যে কয়টা এক্সারসাইজ দেওয়া হয়েছে এগুলো ভালো মতো ইয়ে করো। আমি কিন্তু ওই সাইডের ইয়েতে সবগুলো দিয়ে দিয়েছি, ইনক্লুডিং অ্যান্সার সহ। এর আশেপাশে যে প্রশ্নগুলো তোমরা দয়া করে একটু পড়ে নিবা, প্লাস আমি গত ক্লাসে যেগুলো আলোচনা করি সেগুলো দেখে নিবা, ঠিক আছে? স্যার শর্ট কেসের ক্রস কোশ্চেন কি খুব বেশি করা হয় নাকি একটা দুইটা করে স্যার ঠিক না, করে দেবে? শর্ট কেসের বেশি ক্রস কোচিং করার কোনো সুযোগ নাই, কারণ ধরো তোমাদের অনেক জনের পরীক্ষা নিতে হবে, আর কাল থেকে তো ক্যান্ডিডেট অনেক বেশি, বুঝছো? 1 থেকে 2টা তোমরা এক্সামিনেশন গুলো সুন্দর মতো করো। ফাইন্ডিংস ধরো আজে বাজে এক্সামিনেশন করতে দিচ্ছে, ফাইন্ডিংস করা জরুরি না, ফাইন্ডিংস আমি বলে দিব তোমাদেরকে, আমি এটা অ্যাসিওর করছি। কিন্তু তারপরে বলছি তোমাদের এক্সামিনেশন প্যাটার্নে যেন কোনো রকম লুপ হোল না থাকে। আমার কথাটা বোঝা যাচ্ছে? স্যার কাউকে স্যার রিউমাটোলজির স্যার কোনো শর্ট কেস দেওয়ার কি কোনো চান্স আছে? কোনো চান্স নেই, কোনো রকম চান্স নেই, ঠিক আছে? কোনো রকম চান্স নেই, এগুলা এখন ভুলে যাও, ঠিক আছে? স্যার আপার লিম্ব এক্সামিনেশন কি দিতে পারে? আপালিম এক্সামিনেশন দিতে পারে, আপালিম এক্সামিনেশন দিলে আপার লিম্বের চান্স গুলো দিবে একটা এক্সামিনেশন দিলে। আর সেরেবেলার সাইন তোমাদের তো দেখানো হয়েছে মনে হয়, আমি যতদূর জানি তোমরা তো সেরেবেলার পারো। জি স্যার। স্যার ওই 15 জনের যে স্যার গ্রুপটা থাকে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ, ওখানে কি স্যার হচ্ছে 2 ভাগে ভাগ করে নিবে 8 জন বা 7 জন করে? হ্যাঁ, যে ধরো 13 বা 15 জনের যে গ্রুপটা আছে এখানে ভাগ করে নিবে, যারা তোমার লং কেস নিবে তারা তোমার মানে পরবর্তী ইয়েতে অন্যরা তোমার শর্ট কেস নিবে। ধরো মানে জাস্ট ফর সেইং যে ফারুক স্যার আর সাইদ স্যার মানে সাইদুর রহমান স্যার, আর ওই গ্রুপে মনে হয় আর 2 জন আছে পসিবলি ইয়ে মনে হয়, তাই না? ফারুক স্যারের সাথে মানে বেলাল স্যার আছে, বেলাল স্যার, সাইড স্যার। বেলাল স্যারের সাথে মনে হয় আছে ইয়ে স্যার, তাই না? আসিফ স্যার মনে হয় আছে। হাসিফ স্যার আছে, গুড। তাহলে বেলাল স্যার হাসিফ স্যার আছে। তাহলে ধরো ফারুক স্যার আর ইয়ে স্যার, যাদের ফারুক স্যারের বোর্ড, ফারুক স্যার আর ইয়ে স্যার যদি তাদের লং কেস নেয়, বেলাল স্যার আর হাসিফ স্যার শর্ট কেস নেবে। আচ্ছা স্যার, ওই শর্ট কেস নেওয়ার সময় একসাথেই কি 2টা নিয়ে ফেলবে না 2টা বা 3টা মেডিসিনের? একসাথেই নিয়ে নিবে, একসাথেই নিয়ে নিবে, আলাদা করে দেওয়া লাগবে না। তোমরা খালি পেডিয়াট্রিক্স একবার শর্ট কেস করতে যাবা আর মেডিসিন একবার শর্ট কেস করতে যাবা, দ্যাটস ইট। স্যার সবসময় ফার্স্ট হাফে মতলব ক্লিনিক্যাল হবে এন্ড সেকেন্ড হাফে ভাইভা শুরু হবে? না, এটা ফিক্স না, তবে আপাতত যে লাইন আপ সাজানো আছে এটা এইভাবেই সাজানো আছে, ঠিক আছে? স্যার পরীক্ষা কি 8টায় শুরু করবেন? আমরা 8টার আগে 8টায় শুরু চলে করবো, সবাই। 8টায় শুরু করবো, ঠিক আছে? মানে 8টার মধ্যে তোমরা সবাই প্লিজ চলে আসবা। মানে হচ্ছে ওই যে SGM চৌধুরী হলের পেছনে যে তোমাদের ওই যে মানে হলের পেছনে একটা রুম আছে না, 2-3টা বেড রাখা, ওখানে এসে তোমরা 8টার মধ্যে চলে আসবা সবাই। স্যার বাড়ি স্যার কি এক্সট্রা ইসিজি বা এক্সরে ওগুলো কি নিয়ে আসেন? শোনো, এক্সট্রা এসিজি নিয়ে আসে নাই, এক্সট্রা এসিজি আমি রাখিও নাই, আমি জাস্ট এই বলছি যেগুলা দিই নাই সেগুলা আমার কাছে আছে, মানে আমার বাসায় আছে,
আমি এর চেয়ে বড় এখন কেন, স্যার যদি লেমিনেটিং করে নিয়ে আসে এটা তো আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, বুঝতেই তো পারছো। আমি এগুলা ইয়েতেও রাখি না, মানে রুমেও রাখি না, আমি তোমাদের একটা জাস্ট একটা আইডিয়া দিয়ে বলছি। এই তিনটার বাইরে কোনো কিছু নাই। এখন স্যাররা যদি কোনো কিছু লেমিনেটিং করে না নিয়ে আসে তাহলে এটা প্রেডিক্ট করা খুবই কঠিন। তবে এরকম হয় না, আমি তোমাকে বলছি, কথা বোঝা গেল? আর যদি এরকম কিছু থাকেও উইল ট্রাই টু হেল্প ইউ। তোমরা জাস্ট একটা সলিড পরীক্ষা দাও, এবং তোমরা প্রথম দিন আই থিঙ্ক ইউ গাইজ উইল ডু এক্সিলেন্ট। ঠিক আছে? স্যার বাড়ি স্যার স্যার কি কালকেও সকাল শর্ট কেস নেবে? হ্যাঁ, বুঝি নাই। বাড়ি স্যার কি কালকেও শর্ট কেস নেবে? বাড়ি স্যার প্রত্যেকটা গ্রুপে একজনের শর্ট কেস মানে যাদের শর্ট কেস নিবে তাদের অন্য গ্রুপে লং কেস নিবে। তোমার শর্ট কেস লং কেস দুটো একসাথে কখনোই নিবে না। আজকে যেমন এই প্যাটার্নটা প্রথম গ্রুপে, মানে প্রথম গ্রুপে তো সব আমাদের আসলে প্রক্সি এক্সামিনার ছিল, উনারা এই কাজটা করছে। বাড়ি স্যারকে এসে যখন আমরা বললাম যে স্যার আপনারা এভাবে নিবেন কিনা, স্যার বললো যে না, আমি ইয়ের বাইরে বের হব না, এই যে প্যাটার্নের বাইরে বের হব না। সে পরে হচ্ছে শুধু লং কেসে নিয়েছে। ঠিক আছে? আর আমি আর কিছু ইয়ে দিই, বাড়ি স্যারের সাথে আছে হচ্ছে নোমান, মানে আরেক গ্রুপে নোমান স্যার আছে, আর হচ্ছে নোমান কি বলে হচ্ছে শামসুল কবির স্যার আছে, উনি K46 এ বাড়ি স্যারের ফ্রেন্ড। আরেকজন স্যার হচ্ছে কি জানি নাম, আমিনুল স্যার আছে। ওনারা তো সব গ্রুপ সেম। আমিনুল স্যার অনেক সিনিয়র মানুষ, মানে আমরা যখন ইন্টার্নি করছি 2015-এ তখন স্যার ডিএমসি থেকে রিটায়ারমেন্টে গেছে, বুঝছো? মানে মোস্ট সিনিয়র মানে অনেক সিনিয়র, বুঝতেই পারছো। স্যার ভালো মানুষ, কিন্তু মানে তোমরা মানে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। আর হচ্ছে স্যারও যে এক্সামিনেশনে খুদগুলো ধরার চেষ্টা করে, এক্সামিনেশন অ্যাকুরেটলি করো, এইটা একটা পয়েন্ট। আর 2 নাম্বার হচ্ছে স্যার এর কথা বলি। নোমান স্যার মানে আমার কাছে মনে হচ্ছে প্রথম পরীক্ষা নিচ্ছে তো, মানে এটা এই জন্য আমার কাছে মনে হচ্ছে উনি ভালো, পারলে খুবই মানে নর্মাল অ্যান্সার দিলে মানে খুবই খুশি হয়ে যায়। কিন্তু আমার যেটা প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে যে মাঝে মাঝে একটু ডিপে চলে যায়। ঠিক আছে? আমার মনে হয় এটা তোমাদের অসুবিধা হবে না, এটা যারা ওই প্রিভিয়াস সেশনে যারা ছিল তাদের জন্য এটা একটু ঝামেলা ছিল। আর ওই শামসুল কবির স্যার হচ্ছে উনি ওই বোর্ডটা নিয়ে চিন্তা করার কারণই নাই, সে খুবই পজিটিভ মানুষ আমার যেটা মনে হয়েছে। এবং আমি তোমাদেরকে বলি ও হচ্ছে গত গ্রুপে যারা পরীক্ষা নিছে তাদের অ্যাভারেজে মার্কস দিতে 33 থেকে 34, 50-এর মধ্যে। ভাইবাতে 33 থেকে 34 অ্যাভারেজ মার্ক, অ্যাভারেজ। ঠিক আছে? মানে অ্যাভারেজ আমি ভুল বললাম, লোয়েস্ট মার্ক 33, 34, আর ভাইবাতে ওটা 36, 37, ইভেন 39 পর্যন্ত দিয়েছে একজনকে। তাহলে তো বুঝতেই পারছো ওই বোর্ড নিয়ে খুব ভালো মার্কসের একটা প্রিপারেশন নিয়ে ওই বোর্ডে যাওয়া। আমার কথা বোঝা গেছে? ঠিক আছে, আমার মনে হয় 1টা বেজে গেছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি একটু আজকে বিদায় নিই। ঠিক আছে? ওকে। আর এটার রেকর্ডেড ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিব। থ্যাংক ইউ। স্যার বাড়ি Thank স্যার you, কিরকম sir. মার্ক দেয়? বলো বুঝি নাই। স্যার বাড়ি স্যার কিরকম মার্ক দেয়? বাড়ি স্যারের মার্কস কোনোদিন আমার সামনে দেয়নি আজ পর্যন্ত, আমি জানি না, এটা বলতে পারবো না। বুঝছো? এইটুকুই। এটা এখন আমার ইয়েতে দেখতে হবে, ট্যাবুলেশনের সময় দেখতে হবে। ও তবে আমি একটা কথা বলি, বাড়ি স্যার হচ্ছে আমি তোমাদের 76-এর আমি 2 দিন দেখছিলাম, মানে ডিসেম্বরের মধ্যে। আমার কাছে একজন ক্যান্ডিডেট হচ্ছে পেরিফেরাল পালস দেখতে দিয়েছিল স্যার, আরেকজনের সেরিব্রাল সাইন দেখতে দিয়েছিল। একজন মোটামুটি অ্যাকুরেট লেভেলের এক্সামিনেশন করছে, এবং আসলে মানে একটা মেয়ে ছিল, আই থিঙ্ক শি ডিড ভেরি গুড, তাকে হচ্ছে 26 দিয়েছিল 30-এর মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আমি মনে হয় শেষ করি, হ্যাঁ, নাহলে প্রশ্ন শেষ হবে না। তারপরও তোমাদের তো পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ উইল ট্রাই টু হেল্প ইউ, ছোটখাটো বিষয়গুলো নিয়ে ডিসকাস করা যাবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, sir. ওয়ালাইকুম আসসালাম।